আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সেন্টার ফর ন্যাচারাল কালচার সিএনসি কর্তৃক আয়োজিত বিশেষ লাইভ নির্বাচন ব্যবস্থায় সংস্কার এই অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই সকালবেলা। প্রিয় দর্শক, গত 5ই আগস্টের এক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন একটি পরিবেশ বিরাজ করছে, নতুন অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব গ্রহণ করেছে এবং সবাই যে একই মতবাদে বিশ্বাসী হয়ে উঠেছে যে ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে আমাদের মধ্যে থেকে। এই যে একটা এখন কিন্তু সামনে নির্বাচনের একটা ঢামাডোল বাজার শুরু হয়ে গেছে এবং আমাদের উপদেষ্টাদের মধ্যে থেকেও কেউ কেউ বলেছেন যে আমরা নির্বাচনের প্রস্তুতির দিকে যাচ্ছি। অর্থাৎ নির্বাচনের প্রস্তুতির দিকে যেহেতু যাচ্ছে সরকার এবং জনগণও যেহেতু নির্বাচনের দিকে একটা উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং সেরকম একটা সবার ভেতরে একটা বিশ্বাস জাগ্রত হচ্ছে যে নতুন একটা পরিবেশ আমাদের সামনে আসবে, নতুন একটা নির্বাচন হবে। দীর্ঘদিন ধরে মানুষ যে ভোট অধিকার থেকে বঞ্চিত ছিল, দীর্ঘদিন ধরে মানুষ যে তাদের নিজস্ব যে একটা অধিকার আছে, নাগরিক হিসেবে যে অধিকার আছে, সেই অধিকার থেকে বঞ্চিত ছিল, সেই অধিকারটা তারা ফিরে পাবে, সেই দায়িত্ব তারা মানে তাদের সেই দায়িত্ব। ভোট তো শুধুমাত্র একটা অধিকারই না, একটা মানুষের দায়িত্বও বটে। অর্থাৎ তারও একটা দায়িত্ব আছে তার প্রতিনিধি নির্বাচন করার, তার দায়িত্ব আছে তার দেশের সরকারকে নির্বাচন করার। সেই দায়িত্বটাও জনগণ পালন করতে চায়। ঠিক সেরকম একটি সময়কে সামনে রেখে আমাদের আজকের এই আয়োজন, নির্বাচন ব্যবস্থায় সংস্কার। প্রিয় দর্শক, নির্বাচন ব্যবস্থার সংস্কারটা খুব জরুরি হয়ে পড়েছে আমাদের জন্য, যে কারণেই এই আয়োজন। আর এই আয়োজনে আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের একমাত্র আলোচক এবং প্রধান মেহমান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ স্যার। তিনি আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে সংযুক্ত হবেন এবং বাংলাদেশের জন্য সামনের দিনগুলোতে বা সামনে নির্বাচন ব্যবস্থা কেমন হতে পারে তার একটা প্রস্তাবনা আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পেশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের প্রতি বিনীত অনুরোধ রইল, অনুষ্ঠানটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন এবং বহুল প্রচার আপনাদের কাছ থেকে আশা করছি। প্রিয় দর্শক, এবং আপনারা আমাদের সাথে কমেন্টের মাধ্যমে সংযুক্ত হতে পারবেন। আপনারা নির্বাচন ব্যবস্থায় কি ধরনের পরিবর্তন চাচ্ছেন সে বিষয় নিয়ে আপনারা আমাদের কমেন্ট বক্সে কথা বলতে পারবেন। আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য অবশ্যই ওপেন আছে। প্রিয় দর্শক, আমরা শুরু করব শুরুর কথা নিয়ে আসলে বিশেষভাবে অনুরোধ করছি সেন্টার ফর ন্যাচারাল কালচার সিএনসির সম্মানিত নির্বাহী পরিচালক কথা শিল্পী মাহবুবুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে পবিত্র দিন জুমাবার। এই সুন্দর সকালে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি মেহেরবানি করেন। এটাও আমাদের জন্য একটি ইবাদত, আমাদের জীবনকে সাজানো একটা বড় ইবাদত। এই জন্যই আমরা শুক্রবার দিনে এই সকালটাকে আমরা বেছে নিয়েছি, সময়টাকে। আলহামদুলিল্লাহ, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা এবং দোয়া জানাচ্ছি। এই সময়টা দোয়ার সময়, পুরো পুরো জুমাবার এক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোয়ার বিষয় আছে। আল্লাহ তাআলা, আমরা দোয়া করি যে আজকে যে আলোচনা আমরা করব এটা আমরা দেশ ও জাতির জন্য, দেশ ও জাতির কল্যাণের জন্য চিন্তা করেই কিন্তু আমরা করছি। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের উপস্থাপক খুব সুন্দর করে বলেছেন বিষয়টা, কিন্তু এখানে একটা বিষয় শুধু আমাকে অ্যাড করতে হবে, সেটা হলো যে এই বিষয়টা কিন্তু আজকে মানে যদিও সংস্কারের প্রশ্ন আসাতে এটা আমরা আবার পুনরায় উত্থাপন করছি। এটা বহু আগে থেকেই, গত নির্বাচনের পূর্ব থেকেই কিন্তু আমরা এটা আমাদের অনলাইনে আমরা আলোচনা করছি। আজকে যিনি আলোচক, যিনি আমাদের প্রধান মেহমান ও আলোচক, তিনি এই বিষয়ে কিন্তু অনেকবার কথা বলেছেন, এর বিস্তৃত আলোচনা করেছেন যে সংখ্যানুপাত হিসেবে দলভিত্তিক যে নির্বাচন, এটা পৃথিবীর এখন এই মুহূর্তে পৃথিবীর 51টি দেশে এই ব্যবস্থা আছে, নতুন কোনো ব্যবস্থা নয়। এবং এটা গণতন্ত্র বা ভোট এগুলো তো অনেক পুরনো কথা, কিন্তু সব জায়গাতেই কিন্তু সংস্কার হচ্ছে সবসময়।
মানুষ তো সংস্কারের বাইরে না। এই যে আমরা আধুনিকতা বলি, অগ্রসরতার কথা বলি, গতির কথা বলি, প্রগতিশীলতার কথা বলি, এগুলো কি আসলে? এগুলো সবই সংস্কার। প্রতিদিন মানুষ নিজের মধ্যেই উত্তরণ ঘটায়। আর আমাদের যদি আমরা আমাদের মুসলিমদের কথা বলি, আমরা যদি স্ট্যাটিক হয়ে যাই, গতকালের চেয়ে আজকে যদি আমি একটু উত্তরণ না ঘটাই, তাহলে তো আমার ইমানও পাকাপোক্ত হয় না, ঠিক না? সংস্কার, সংস্কার কথাটা নতুন কিছু না। যে এটা নতুন কোনো ব্যবস্থা। হ্যাঁ, আমাদের দেশের সংস্কার বলতে অনেকে অনেক ভাবে বোঝেন। আর নতুন কিছু আসলে আমরা একটু ঘাবড়ে যাই। আমরা একটু মানে কি বলবো, আমরা ঐতিহ্যিক, অনেকটাই ঐতিহ্যিক। কিন্তু ঐতিহ্যের সঙ্গে তো আধুনিকতা লাগবে, তাই না? ঐতিহ্য আমাদের আমাদের আমরা সবসময় বলি আমাদের ঐতিহ্য আছে, ঐশ্বর্য আছে, আমাদের সংস্কৃতি আছে, আমাদের ইতিহাস সব ঠিক আছে, সেগুলোকে তো আমরা বাদ দিতে পারবো না। কিন্তু কিছু কিছু জিনিস আছে সেখান থেকে আমরা উত্তরণ ঘটাবো, সেটা বাদ দিব সেটা তো বলছি না, তাই না? আমরা পড়ালেখা আগেও করেছি, এখনো করছি, কিন্তু স্ট্যাটিক তো না সেটা, তাই না? এটা তো মানে এমন একটা না যেটা পুকুর। জীবন তো কোনো পুকুর নয়, কোনো দিঘি নয়। জীবন হলো নদী, বহতা নদী, এখানে জোয়ার আছে, ভাটা আছে, ঠিক না? তো এটাকে বড় করে দেখার কিছু নাই যে আমরা বড় কিছু করছি। সংস্কার মানে যে একেবারে উলট পালট করে ফেলছি। আগেও আমরা বসবাস করতাম, তো টিনের ঘরে বসবাস করতাম, খড়ের ঘরে বসবাস করতাম। হ্যাঁ, কয়েকটা ঘর নিয়ে একটা জায়গা থাকতো, সেটাকে আমরা বাড়ি বলতাম। হ্যাঁ, এখন জায়গা নেই বলে আমরা উপরের দিকে গিয়েছি। আমাদের যদি অনেক জায়গা থাকতো, প্রচুর জায়গা থাকতো, যে মানে আবাদ হয় না, জায়গাগুলো পড়ে আছে, তাহলে তো আমরা এরকম হাই রাইজ বিল্ডিং করতাম না, ঠিক না? এগুলা, ওটা একটা সংস্কার। হ্যাঁ, যে আগে আমরা প্লেন ল্যান্ডে মানে একতলা বাসায় আমরা থাকতাম, তাই না? এখন আমরা আস্তে আস্তে আকাশের দিকে উঠছি। কারণটা কি? প্রয়োজন। একটা তো হলো মানে, কিন্তু এটাকে যদি আমরা বলি যে আমরা ঐতিহ্য ভেঙে ফেলেছি, আমরা আমাদের আগে এরকম ছিলাম, হ্যাঁ, এখান থেকে আমরা বের হতে পারবো না, সেটা সেই ধরনের কিছু মানুষ দুনিয়াতে আছে, কিন্তু সেখানেও সংস্কার আছে। তো যে কথাটা আমি বলতে চাচ্ছি যে সংস্কার ছাড়া কিন্তু একটি মুহূর্তও নাই, তাই না? আগেও আমরা মশা মারছি, এখনো মশা মারছি। আগেও আমরা খেয়েছি, এখনো খাচ্ছি। তো এটা নিয়ে বেশি বলার কিছু নাই। যে এই যে সংখ্যানুপাতের বিষয়টি বা দলকে ভোট দেওয়ার বিষয়টি, এগুলো অনেক একটা বহু দেশে হচ্ছে। এবং আমরা যদি এই যে এই যে কয়েকদিন আগে যে নির্বাচনটা হয়ে গেল, আহ, সেটা যদি আমরা খেয়াল করি, তো সেই নির্বাচনের সঙ্গে আমাদের নির্বাচনের বেশ তফাৎ। আমরা সনাতন পন্থায় আছি, আগে যা করেছি সেভাবে আছি। তারা তো কত চেঞ্জ করে, একই গণতন্ত্রের অধীনে, তাই না? ডেমোক্রেসির অধীনেই তো এই ভোট হচ্ছে, ইলেকশন হচ্ছে, কিন্তু স্থান কাল পাত্র ভেদে এটা পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনটা প্রয়োজন, খুব প্রয়োজন, জীবনের জন্য, জগতের জন্য, উন্নতির জন্য, সমৃদ্ধির জন্য, উন্নয়নের জন্য, বিকাশের জন্য, তাই না? এটা মানে খুবই প্রয়োজন। তো আমরা করেছি অনেকগুলো অনুষ্ঠান, আমরা করেছি, মানে সেই 22, 23, এই যে এখন তো 24, এই বছরও আমরা দুটো দুটো মানে ইয়ে করেছি। এর আগেও আমরা 5টা অনুষ্ঠান করেছিলাম এই ধরনের। এবং আমরা এগুলো আহ, আমরা নিজেরাও বোঝার চেষ্টা করেছি, অন্যদের কাছ থেকেও শুনেছি, এবং অন্যদেরকেও আমরা শুনিয়েছি। আমাদের দেশের জন্য, আমাদের এই সময়ের জন্য, এই কালের জন্য কতটা সরলীকরণ করা যায়, কতটা সহজ করা যায়, জটিল করা নয়। এবং যে সনাতন যে নির্বাচন, এর মধ্যে কত টাকা পয়সার প্রয়োজন। আমরা তো দরিদ্র দেশ। হ্যাঁ, আমরা এই যে এই ইলেকশন করতে গিয়ে যে টাকা পয়সা সরকারের লাগে,
এবং যারা নির্বাচন করেন সেসব দলের লাগে, তারপরে আবার ব্যক্তি যিনি দাঁড়াচ্ছেন, যিনি প্রার্থী হচ্ছেন, তার নিজেরও তো কোটি কোটি টাকা লাগে নির্বাচন করার জন্য। কোথায় আমরা পাই এগুলো? এখন বলতে গেলে অনেক কথা বলতে হয় যে সনাতন যে পদ্ধতি, সেই পদ্ধতিতে বিষয়টা এমন দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, একটা দিন একটা একটা যে কোনো অনেক দিন থাকলে এর মধ্যে দুর্নীতি ঢুকে যায়। হ্যাঁ, এর মধ্যে কিভাবে কিভাবে মানে কোথায় কি ফাঁক আছে, কোথায় এখানে পয়সা বিনিয়োগ করলে আরো বেশি করা যায়। তো ইলেকশনটা হয়ে গেছে সনাতন যে পদ্ধতি, সেই পদ্ধতিতে এটা যেটা হয়েছে সেটা হলো যে একটা একটা বাণিজ্য, ইলেকশনটা একটা বাণিজ্য হয়ে গেছে। হ্যাঁ, আমাদের যেমন মাঝে মাঝে বড় বড় মেলা হয়, মেলা হলে কিছু বাণিজ্য হয়, 1 মাস ব্যাপী মেলা হয়, হাট বাজারের বাইরেও তো কিছু কিছু ব্যবস্থা আছে, তাই না? তো এটা ইলেকশনটা হয়ে গেছে একটা বাণিজ্য। হ্যাঁ, প্রতি 5 বছর পর পর একটা বিশাল বাণিজ্য, এবং সেই বাণিজ্য দিয়ে হ্যাঁ, গরিব তো গরিব হচ্ছে, ধনী আরো ধনী হচ্ছে। ব্যবসায়ীরা ব্যবসায়ীরা রাজনীতিবিদ হচ্ছে, রাজনীতিবিদরা ব্যবসায়ী হচ্ছে, তাই না? এই তো হলো ঘটনা। ঘটনাটা হলো যে ব্যবসায়ীরা, এর মাধ্যমে ব্যবসায়ীরা সব রাজনীতি হয়ে গেছে। যারা মানে কি বলবো, এটা বলা ঠিক না, কাউকে অসম্মান করা আমাদের কাজ না। ব্যবস্থাটাই এমন, ব্যবস্থাটাই এমন যে এটার মধ্যে দুর্নীতি ঢুকে যায়, এটার মধ্যে ব্যবসা ঢুকে যায়, এটার মধ্যে নানা রকম ফাঁক ফোকর ঢুকে যায়। তো আমাদের তো দুর্নীতি মুক্ত একটা সৎ, হ্যাঁ, একটা সুনীতিপূর্ণ একটা জীবন আমাদের শুরু করতে হবে, তাই না? আমরা কতদিন আর দুর্নীতির মধ্যে থাকবো? দুর্নীতির মধ্যেই তো আমরা আছি সব সময়। তা এই দুর্নীতি হওয়ার যে পথগুলো, সেগুলো তো বন্ধ করতে হবে। আমরা যে যে কথাটা অনেকে আমরা বলি যে আল্লাহর ভয়, ঠিকই আছে, আল্লাহর ভয় ছড়াতে কিছু হবে না, আল্লাহর ভয় থাকলে কোনো কিছুই লাগে না, ঠিক আছে। কিন্তু এর মধ্যে শয়তান তো আছে, তাই না? আমার ভিতরে আল্লাহর ভয় আছে বলে শয়তান কি আমাকে ছেড়ে চলে গেছে? না, খুব অল্প সংখ্যক মানুষকে শয়তান প্ররোচিত করতে পারে না। কোরআন শরীফে তা আছে, এবং মানে আমরা যেটা অনুভব করি, বাস্তব ক্ষেত্র আমরা অনুভব করি যে অল্প সংখ্যক লোককে শয়তান প্রতারিত, প্ররোচিত করতে পারে না, আর বাকি সবাইকে কোনো না কোনো ভাবে, মানে অমুকে ঘুষ খায় না, তো আমাদের দেশে প্রচলিত আছে যে কয় লক্ষ টাকা ঘুষ খায় না, উনি কয় কোটি টাকা ঘুষ খান না, ঠিক আছে, উনি 1 কোটি টাকা ঘুষ খান না, কিন্তু 5 কোটি দেওয়া হোক, দেখা যাক তো উনি ঘুষ খান কিনা, তাই না? বিষয়গুলো খুব সহজ, খুব সাধারণ। এগুলোর মধ্যে কোনো খুব বেশি টেকনোলজি, টেকনিক্যাল বিষয়, খুব যে একেবারে বিদ্যা বুদ্ধি দরকার, তাও না। সনাতন বিষয়টা যদি আমাদেরকে ক্ষতি না করত, সনাতন বিষয়টা যদি মানে খুবই স্বচ্ছ হতো, হ্যাঁ, তাহলে তো আর আমরা মানে এইসব নতুন কোনো কিছু বিষয়ে আমরা আসতাম না, তাই না? তো এগুলো আমাদের আসতে হবে। আমাদের ধীরে ধীরে আমাদেরকে মানে দুর্নীতি মুক্ত একটা সমাজ আমাদের গড়তে হবে। তারপরে আমাদের বিষয়গুলোকে জটিল না করে সরলীকরণ করতে হবে। হ্যাঁ, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, সঠিক পথ, সরল সঠিক পথ আমাদের আসতে হবে। সূরা ফাতিহাতে আমরা প্রতিদিন অনেকবার আমরা এটা পড়ছি যে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, সঠিক পথে আমাদের আসতে হবে, সরল পথে আসতে হবে, সোজা পথে আসতে হবে। হ্যাঁ, এটা কেন আসতে হবে? জীবনকে সহজ করার জন্য। এই যে এই দুনিয়া, এই পৃথিবীতে আমরা অল্প দিনের জন্য আসি। এখানে তো আমাদের জীবনটা হলো পরীক্ষা। পরীক্ষার হলে বসে কি ওখানে গিয়ে ওখানে যদি আমি নিজেই জটিলতা শুরু করে দেই, তাই না? পরীক্ষার হলে যদি আমরা নিজেই জটিল হয়ে যাই ব্যক্তিগত ভাবে, আমরা যদি প্রত্যেকে যদি একটা জটিলতার সৃষ্টি করি, তাহলে তো পরীক্ষা হবে না, তাই না? পরীক্ষা না হলে আমাদের মুক্তি তো হবে না। পরীক্ষা না হলে আমরা
আমরা কত পরীক্ষা দিয়েছি জীবনে, এই যে এখন আমরা এই বয়সে এসেছি, তাই না? পরীক্ষা দিয়ে তো প্রতিদিনই পরীক্ষা, প্রতি মুহূর্তেই পরীক্ষা। শয়তানের সঙ্গে আমাদের লড়াই করে করেই তো আমরা এত দূর পর্যন্ত আমরা আসতেছি, তাই না? যাই হোক, মানে বিষয়টা অনেকেই মনে করেন যে এটা নতুন কিছু করতে গেলে মানে একটা বিপর্যয় ঘটবে, অসুবিধা ঘটবে, কোথায় কোন অ্যাক্সিডেন্ট হয়। না, তেমন কিছু না। এটা সহজ সরল এবং এটা স্বাভাবিক। হ্যাঁ, কিছু তো হবে, হতে পারে, কিন্তু বড় ধরনের কোনো এখানে বিপর্যয় নাই, বড় ধরনের কোনো আশঙ্কা এখানে নাই। এখানে এখানে যেটা যারা মানে যারা আশঙ্কা করছেন, তারা বিষয়টি হয়তো বুঝতেছেন না। আমাদের দেশ থেকে বা দেশের বাইরে থেকে নানা রকম উপদেশ আসছে যে এই সময় এটা করা ঠিক হবে না। হ্যাঁ, এটা আরো পরের কথা। এই যে প্রগতিশীলতা, এটা এখন দরকার নেই, এটা আর একটু পরে। এবার অন্তত আগের মতো হয়ে যাক, তারপরে দেখা যাবে। তো এবার আগের মতো হতে গেলেই যে মানে এই যে যারা নির্বাচনের প্রার্থী হবেন, তারাই বা এত টাকা পয়সা কোথায় পাবেন? যাদের টাকা পয়সা ছিল তারা তো হয়তো নির্বাচনও করতে পারবেন না। অবস্থা তো এরকম। আমি এই রাজনীতিতে যাচ্ছি না। যারা যারা সাধারণত নির্বাচনে আসেন, যাদের অনেক টাকা পয়সা ছিল বা ছিল না, পরে হয়েছে, হ্যাঁ, তারাও তো মানে সবাই আসতে পারবেন না। তো এবার এমনিতে বোঝা যায় যে যারা প্রার্থী হবেন তাদের টাকা পয়সা এমনিতেই কম থাকবে। তো টাকা পয়সা এমনিতে কম থাকলে তাহলে তো মানে ব্যবসা বাণিজ্যটাও তো ছোট করতে হবে, তাই না? যদি এটাকে আমরা ব্যবসা বাণিজ্যই ধরি, তাহলে তো ছোট ব্যবসা করতে হবে। শিল্প বাণিজ্য হবে না, এক্সপোর্ট ইম্পোর্ট সেভাবে হবে না। হ্যাঁ, মল হবে না, ওই আগের মতো ছোট ছোট দোকান করতে হবে, তাই না? কারণ আমাদের কাছে টাকা নেই। তো এমন একটা নির্বাচন করা দরকার যে যে ব্যক্তি যেন অর্থ না দিতে হয়। বিনা অর্থে, বিনা অর্থে এবং অনেকটা বিনা পরিশ্রম। এখানে পরিশ্রম করার ব্যক্তির কিছু নাই। দল ভোট পাবে, দল জানে কাকে কাকে এমপি করা সম্ভব, কারা আইন তৈরি করতে পারবে। হ্যাঁ, কারা আইন মানে সরকারি অফিস থেকে আইন তৈরি করে দিবে, আর আমরা এখানে শুধু ইয়েস নো বলবো। এটা তো ঠিক না। তাহলে তো আর এটা করার দরকারও নাই। সরকারি অফিস থেকে তো এটা সম্ভব, তাই না? তো সেটা তো কেউ করে না। সবাই তো আলাদা করেই নির্বাচন করে। এই বিষয়গুলো ভাবতে হবে। আর সরকার এই হাজার হাজার কোটি টাকা কোথায় পাবে? আমরা তো মানে কি বলবো, হাজার হাজার কোটি টাকা আমরা দেনা, আমাদের ব্যাংক গুলো খালি, আমাদের বাড়িগুলো ব্যাংক হয়ে গেছে। তো আমার বাংলাদেশের প্রচুর বাড়ি থেকে ব্যাংকের মতো টাকা বের হচ্ছে। হয়তো সেগুলো ব্যাংক, নাম নাই হয়তো। হ্যাঁ, নাম দেওয়া যায়, যার বাড়ি তার নামে ওই ব্যাংক। মিস্টার এক্স ব্যাংক, মিস্টার ওয়াই ব্যাংক, মিস্টার জেড ব্যাংক। এখনো তো সব ব্যাংক মানে তালাশ করা হয় নাই। তালাশ করলে মানে হাজার হাজার বাড়ি পাওয়া যাবে, যেখানে মানে হাজার হাজার ব্যাংক আছে। ব্যাংকের টাকাগুলো সব বাড়ি বাড়িতে পৌঁছে গেছে, তাই না? তো এখন আমাদের সেই টাকাগুলো তো উদ্ধার করার স্কোপও তো নাই, সবগুলো তো স্কোপ নাই। ইতিমধ্যে কিছু কিছু বাড়ি থেকে আমরা যে ব্যাংকের টাকাগুলো পেয়েছি, সেগুলো দেখা গেল যে মানে কি বলবো, পানিতে ভিজে গেছে, পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আলমারি গুলো ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এরকম নানা রকম। তো যাই হোক, কথা বলতে বলতে গেলে টান টানলে মাথা আসে, মাথা টানলে আবার আরো অনেক কিছু আসে। সেদিকে আমরা যাচ্ছি না। আমরা যেটা বলতে চাচ্ছি যে বর্তমান যে অবস্থা, বর্তমান যে অবস্থাটা, সে অবস্থাটা এমন যেটা সহজ সরল, একটা কম সময় কম পরিশ্রমে একটা মানে খুব খুবই সংক্ষিপ্ত ভাবে একটা ইলেকশন আমাদের হওয়া দরকার।
ইলেকশনের জন্য কেউ বলছেন যে আগে সংস্কার হোক, তারপরে আমরা ইলেকশন করব। আবার কেউ কেউ বলছেন যে সংস্কার কে করবে? সংস্কার করার দায়িত্ব তো হলো যারা এমপি হবেন, যারা সরকার গঠন করবেন, তাদের উপরে তো এই দায়িত্ব। সুতরাং আগে ইলেকশন হোক, তারপরে যারা ইলেক্টেড হবে, যারা নির্বাচিত হবে, তারা সংস্কার করবে। এখানে তো আমাদের মানে বেশ মানে মানে কথা কাটাকাটি হচ্ছে, আলোচনা হচ্ছে, ঝগড়া হচ্ছে, বিবাদ হচ্ছে, কিছু কিছু খুব বড় আকারে না হলো আমরা তো ঐক্যমতে পৌঁছতে পারছি না। অথচ দরকার ছিল, এত বড় এত বড় একটা বিপ্লব হলো, আমি এটাকে বিপ্লবে বলি, এত বড় একটা বিপ্লব হলো, সেই বিপ্লবের পরে তো বিপ্লবটা আরো আরো একটু আরো সঞ্চারিত করা উচিত ছিল, অনেক কিছু ঠিক করে ফেলা উচিত ছিল, হলে ভালো হতো। বিপ্লব করার পরে আবার সেগুলোকে কিন্তু সংগঠিত করা যায়, সেগুলোকে অ্যাকুমুলেট করা যায়, সেগুলোকে সংঘবদ্ধ করা যায়, সবকিছু করা যায়, যায় না তা না। দুনিয়াতে মানে আইন কানুন নিয়ে কোনো স্বাধীনতা হয়নি কখনো, কোথাও কোনো পরিবর্তন আইন কানুনের দিয়ে হয়নি, হওয়ার পরে সব ঠিকঠাক হয়েছে। যাই হোক, যেটা হয়ে গেছে সেটা নিয়ে তর্ক বিতর্ক করার কোনো প্রয়োজন নাই। আমরা যদি সৎ হই, আন্তরিক হই, যে কোনো পদ্ধতির মধ্যেই কিন্তু একটা বড় জিনিস দরকার আমাদের মধ্যে, একটা ঐক্য শৃঙ্খলা আমাদের দরকার, ইমান দরকার, আমল দরকার, ঐক্য দরকার, শৃঙ্খলা দরকার। ইমান আমাদের আছে, আমলও আছে, ঐক্য নাই, শৃঙ্খলা নাই। আমি বলবো না যে আমাদের ইমান নাই, আমল নাই। আমলটা কি? আমল তো আর শুধু নামাজ রোজা না। আমল তো এই যে আমি ইলেকশনে যাব, এখানে আমি কি করব? হ্যাঁ, ইলেকশনে আমি এত টাকা নিয়োগ করব কেন? আমার দেশবাসী যদি আমাকে ভালোবাসে, আমাকে উপযুক্ত মনে করে, আমাকে যোগ্য মনে করে, তাহলে তো দেশবাসী এমনি আমাদেরকে ভোট দিবে। হ্যাঁ, আমরা আমরা যারা একটু বয়স্ক, আমরা কিন্তু অনেক দেখেছি আমরা যে বিনা পয়সায় মানুষ ইলেক্টেড হয়েছে। এখন তো একটাও দেখছি না। হ্যাঁ, এখন তো একটাও দেখছি না। আমাদের ছোটবেলায় আমরা শুনেছি বা দেখেছি, আমাদের বাপ চাচারা বলেছেন যে ওনার তো কখনো এক পয়সাও খরচ করতে হয় না ইলেকশনের জন্য। কারণ ওনার আব্বা ভালো ছিলেন, ওনারা পরিচিত ছিলেন, ওনারা লেখাপড়া করেছেন, যোগ্য হয়েছেন, দেশ বিদেশে গিয়ে লেখাপড়া করে এসছেন, করে এসে ওনারা কি করেছেন, ওনারা আবার দাদা ইলেক্টেড হয়েছে, বাবা হয়েছে, এমন ছেলেও হচ্ছে। এখন তো আর সে অবস্থা নাই, তাই না? এখন তো পয়সা লাগে। এই পয়সাটা কোথেকে আসবে? এই পয়সাটা, যত পয়সা আমি ইনভেস্ট করব, আমি ব্যাংক থেকে লোন নিব, মানুষের কাছ থেকে লোন নিব, সেটা তো আমাকে আবার পরিশোধ করতে হবে। কোথা থেকে পরিশোধ করব আমি? আমি তো ব্যস্ত রাজনীতিক, তা আমাকে কোনো না কোনো ভাবে এটা তো আয় করতে হবে, তাই না? লুট করতে হবে। এই আয়টা মানে লুট করা, কোথাও না কোথাও আমাকে দুর্নীতি করতে হবে আমাকে। তারপরে তো সে টাকাটা বা সেই পয়সাটা আমাকে ফেরত দিতে হবে। এইভাবেই কিন্তু হয়ে যায়। হ্যাঁ, সিস্টেমটাই এমন। আপনি চাচ্ছেন যে আপনি দুর্নীতি করবেন না, আপনি ইমানদার মানুষ, আপনি আমলদার মানুষ, আপনি পরহেজগার, আপনি করতে চান না, কিন্তু আপনি দেশ সেবাও করতে চান, আপনার ভিতরে দেশপ্রেমিকতা আছে, একদম না আমি তা বলবো না। হ্যাঁ, যারা যারা এমপি হতে চান বা রাজনীতি করেন, সবাই দুর্নীতি করেন, সবাই ব্যবসা করার জন্য রাজনীতি করেন, এটা আমি বলবো না বা আমরা বলবো না, বলা উচিত না। হ্যাঁ, কিন্তু কি হচ্ছে ঘটনাটা, ওটা সিস্টেমের মধ্যে পড়ে গেলেই আপনাকে দুর্নীতির মধ্যে চলে যেতে হবে, যেটা আমরা সবাই জানি। অনেক সৎ লোক চাকরি ছেড়ে দেয় কেন? যে এখানে একটা সিন্ডিকেট আছে, এখানে একটা পরম্পরা আছে, এখানে একটা ধারাবাহিকতা আছে, একটা পরম্পরা, একটা ধারাবাহিকতা আছে এখানে। এই এই যে এই বিষয়টার ভিতরে, হ্যাঁ, এই যে ইলেকশনের এই বিষয়টার মধ্যে একটা চ্যানেল আছে, একটা পাইপলাইন আছে, বিভিন্ন স্তরে বিভিন্ন লোক আছে,
তো এই 25 জনের মধ্যে যদি 20 জন দুর্নীতিগ্রস্ত হয়ে যে থাকে, তাহলে যারা পরে যারা আসবেন তারা কি করবেন? চাকরি রক্ষার জন্য, মান সম্মান রক্ষার জন্য, জীবন বাঁচানোর জন্য তারাও কিন্তু দুর্নীতির মধ্যে ঢুকে যান। এইভাবেই দুর্নীতি প্রসারিত হয়, তাই না? এইভাবেই দুর্নীতি মানে মানে দিন দিন কি হয়েছে, একবারে প্রতিষ্ঠা পেয়েছে। তো যাই হোক, মূল কথাটা হলো যে আমরা যেটা চাচ্ছি, জনগণ যেটা চায়, হ্যাঁ, জনগণ ইলেকশনের সময় একটা অন্যরকম কথা বলি, ইলেকশনের সময় খুব গরিব মানুষরা বা নিম্ন মধ্যবিত্তরা অনেক সময় তারা মানে বেশি বেশি ইলেকশন হোক চায়, ভোট হলে কিছু পয়সা কড়ি পাওয়া যায়, এটা চিন্তা করে। এটা বাস্তবতা, এটা হয়ে আসছে। হ্যাঁ, এটা হয়ে আসছে, মৌসুম আসে তো, এই মৌসুমে কিছু পয়সা তারা পায়। তারা তো বুঝে না যে এটা কতটুকু হালাল কতটুকু হারাম, এটা তারা তো বুঝে না। হ্যাঁ, এই জন্য দেখা যায় যে ভোট চাই যখন মিছিল হয় তখন বেশ লোক দেখা যায়। কারণটা কি? কারণটা হলো ওটা, আমাদের ছোটবেলায় দেখেছি এক কাপ চা, একটা বিড়ি, এখন তো আর বিড়ি কিন্তু চেনেন না হয়তো। হ্যাঁ, এক কাপ চা একটা বিড়ি হলেই মানে একজন যিনি যিনি খাইয়েছেন, যেই প্রার্থী একটা বিড়ি বা এক কাপ চা খাইয়েছে, সে ভোট পেয়ে গেছে। যে খাওয়ায় নাই, তার নামে বদনাম হলো যে তিনি তো আমাদের খোঁজ খবর নেই, একটা ইলেকশন হলো আমাদের কাছে আসেনও নাই, চাও খাওয়ার নাই, বিড়িও দেন নাই, তো ওনাকে কেন ভোট দেবো? উনি তো আমাকে সম্মান করলেন, এটার নাম সম্মান? এক কাপ চা একটা বিড়ি খাওয়ানো, এটার নাম হলো আমাকে সম্মানিত করা। আমার কাছে, আমরা তো সবসময় ওনাদের কাছে যাই, ওনারা ইলেকশনের সময় আমাদের কাছে আসে, আমরা একটু সম্মানিত হই, আমরা একটু ইজ্জত পাই, তাই না? তো এগুলো, এই স্তরগুলো আমরা পার হই নাই। ওই যে আমি একটা আগে বললাম সংস্কার, হ্যাঁ, শুরুটা হয়েছে হয়তো বিড়ি দিয়ে, ব্রিটিশরা এসে চা খাওয়ালো, তার আগে হয়তো বিড়ি দিয়ে শুরু হয়েছিল, একটা বিড়ি দিয়ে, কম্বু পাতার বিড়ি, এগুলা বলতে গেলে আবার অনেক সময় লাগবে। হ্যাঁ, তো তারপরে চা আসলো, তারপরে আস্তে আস্তে সিগারেট আসলো, এরপরে হয়তো মিষ্টি আসলো, এই আস্তে 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 কি কি হলো একেবারে মানে আহ কেউ কেউ আবার ইলেকশনের সময় গাড়িও পায়, বাড়িও পায়। এক একজন প্রার্থী মানুষকে মানে গাড়ি দেয়, বাড়ি দেয়, জমি দেয়, দোকানপাট দেয়, ব্যবসা বাণিজ্যের জন্য পয়সা দেয়, বিশাল আকারে ধারণ করলো। তো এই যে এটা কিন্তু মানে আমরা যদি কোনো কিছু মানে চেঞ্জ করার চিন্তা বা চেষ্টা না করি, তো বাড়তে বাড়তে কি অবস্থা হয়েছে সেটা আমার মতো একজন মানে সাধারণ মানুষের চেয়ে অনেকে অনেক বেশি জানে যে কোথায় গিয়ে আমরা পড়ছি। পাকিস্তানে আমরা আমরা আমাদের নেতারা বলতেন যে 22টা ফ্যামিলির কাছে গোটা পাকিস্তান জিম্মি। এখন বাংলাদেশ কয়টা ফ্যামিলির কাছে জিম্মি? এই সবগুলোই কিন্তু ইলেকশনের মাধ্যমে হয়েছে। অধিকাংশ, সব যদি না বলি, অধিকাংশই কিন্তু হয়েছে এই নির্বাচনের মাধ্যমে, এই ভোটের মাধ্যমে। আজকে কোন স্ট্যাটিস্টিক্স নাই, আমাদের সরকারের যে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট আছে, তাই না, সেই ডিপার্টমেন্টে স্ট্যাটিস্টিক্স নাই যে কতগুলো পরিবারের হাতে আমরা জিম্মি হয়ে আছি, কতগুলো পরিবার আমাদের দেশে ধনী, হ্যাঁ, কারা মানে বিত্তের মালিক আমরা জানি না। শুধু বিত্তের মালিক হলে তো হতোই। হ্যাঁ, অবস্থা তো এমন পর্যায়ে চলে গেছিল যে আমরা দেশের খাল বিল নদী নালা সব আমাদের পেটে চলে গেছে, সবকিছু। তো এখন কি করব আমরা? এখন তো অবস্থা এমন অবস্থায় এসে গেছে যে কেউ কেউ বলেন যে প্রথমে সব দেশে যত যত মানে স্থাবর সম্পত্তি আছে সব অ্যাকুইজিশন গুলো দখল করতে হবে, তারপরে যার যার কাছে কাগজপত্র আছে সেগুলো দেখিয়ে দেখিয়ে রিলিজ করে নিবে। এছাড়া
সুনীতি প্রতিষ্ঠা করা একেবারেই অসম্ভব। কয়জনকে আপনি মামলা দিবেন? হ্যাঁ, এটার জন্য তো যদি দুর্নীতি দূর করতে হয় তাহলে তো প্রত্যেকটা বাড়িতে গিয়ে কাগজপত্র দেখতে হবে যে এই যে বাড়িটা করা হলো, এটা কি সাদা টাকায় হলো না কালো টাকায় হলো। সাদা টাকায় হলে আলহামদুলিল্লাহ তাকে এটা পুরস্কার দেওয়া যায়। হ্যাঁ, যে বাড়িটায় সরকারি লোক গেল, যে দেখলো যে এটা খুব ভালো, এখানে সব কাগজপত্র ঠিক আছে, ইনকাম ট্যাক্স দেওয়া যা যায় আপনারা জানেন সবাই এগুলো, তাই না? তো এটাকে সেই বাড়ির মালিককে তো একটা পুরস্কার দেওয়া উচিত যে উনি সাদা টাকা দিয়ে ওনাদের অর্জিত হালাল রুজি দিয়ে এই বাড়িটা তারা তৈরি করেছেন। একটা গাড়ি পাওয়া গেল, হালাল রুজিতে এই গাড়িটা তারা হালাল রুজিতে কিনেছেন, তাই না? সুতরাং এটাকে পুরস্কার দেওয়া হবে। আর যেই বাড়িটা কালো টাকায় হয়েছে সেটাকে সরকার জব্দ করে নেবে, নিয়ে বিক্রি করলে কিন্তু অনেক টাকা হয়ে যাবে। বাজেটের কোনো অভাব হবে না, বিদেশ থেকে টাকা আনার কোনো প্রয়োজন হবে। আমার কথা আমি এখানে শেষ করছি। বাধ্য হয়ে আমাকে কথা বলতে হয়েছিল বিশেষ কারণে। আল্লাহ আমাদেরকে মানে সুমতি দান করুন, এই দোয়া করে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার কথা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি মাহবুব আখ স্যারকে। প্রিয় দর্শক, আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান এবং একমাত্র আলোচক, নির্বাচন ব্যবস্থায় সংস্কার এই বিষয়ের উদ্ভাবক এবং এই আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, নির্বাচন ব্যবস্থায় সংস্কার এই বিষয় নিয়ে কথা বলার জন্য সরাসরি আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক এবং একমাত্র আলোচক এবং প্রধান মেহমান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ স্যারকে কথা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্তে কথা বলার জন্য বাঁচিয়ে রেখেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু আল্লাহ কোটি শুকরিয়া আদায় করছি। উদ্যোক্তাদের ধন্যবাদ, সিএনসি কে ধন্যবাদ এবং তার সঙ্গে সম্পৃক্ত যারা রয়েছেন তাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ। অত্যন্ত জরুরি বিষয় নিয়ে আপনারা কথা তুলেছেন। নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য কমিশন হয়েছে, তারা কাজ করছে। তো সেই সম্পর্কে আমাদের কিছু কথাবার্তা রয়েছে। কথাবার্তার মধ্যে প্রথম বলতে হয় যে নির্বাচন ছাড়া আমাদের কোনো উপায় আছে কিনা। বাংলাদেশ ছোট্ট দেশ, এর মধ্যে জনসংখ্যা সব সময় বেশি। বিদেশে গেলে তখন প্রশ্ন করে তোমরা ঘুমাও কি করে, জায়গা পাও কোথায়। আমি অনেক সময় ঠাট্টা করে বলি যে আমরা 3 শিফটে ঘুমাই, 4 শিফটের চিন্তা করছি। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিয়েছেন, আমরা সেভাবে নিজেদেরকে গড়বার দৃঢ় প্রত্যয় নিয়ে নানান রকমের চিন্তা ভাবনা চলছে। আমাদের যে অবস্থা, বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি দেশ, এর জুড়ি কোনো দেশ বিশ্বে নাই। মাটির নিচে কি আছে না আছে তা জানি না, এখন পর্যন্ত বেরিয়ে আসে নাই। মাটির উপর যেটা রয়েছে সেটা আমরা দেখছি যুগ যুগ ধরে। একটা গাছের গুড়ি কতটা জায়গা নেয় দখল করতে, কিন্তু তার ব্যাপ্তি অনেক বেশি, ফলন অনেক বেশি। এগুলোকে নিয়ে আমাদের চিন্তা করতে হবে। তাছাড়া আমরা খেলতে খেলতে জনগণকে অনেকটা খারাপ করে ফেলেছি। আমি যদি জনগণকে বিশ্লেষণ করি এই দেশের, তাহলে দেখা যায় একটা জিনিস, যে 1971 সালে যখন নাকি স্বাধীনতা সংগ্রাম চলছিল, যুদ্ধ চলছিল, তখন যে জনগোষ্ঠীর বয়স ছিল 10, আজকে ইনি সিনিয়র সিটিজেন অফ দ্য কান্ট্রি, 60 ঊর্ধ্ব বয়স নিয়ে তিনি কাজ করছেন। তিনি ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, ব্যাংক চালাচ্ছেন, ব্যবসা চালাচ্ছেন, পার্লামেন্টে গিয়ে বড় বড় কথা বলছেন, অনেক কিছু করছেন। কিন্তু তার বয়স যখন 18-তে পৌঁছলো, অর্থাৎ 1978 সালে,
তখন বোধ আসলো তার। তিনি দেখলেন যে দেশের মধ্যে বিশৃঙ্খলতাকারী শৃঙ্খলা, কারণ তার আগের টুক তিনি জানেন না। সুতরাং এখন যেটা হচ্ছে, তার মনে দৃঢ় প্রত্যয়টা জেগেছে কথাবার্তার থেকে যা মনে হয়। ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, টিচার্স এবং ভালো ভালো স্কলার যারা আছেন তারাও বলছেন কথাবার্তা থেকে মনে হয় যে একটা বিরূপ ধারণা তাদের মনে রয়েছে। বিরূপ ধারণাটা কি? তারা দেখেছে যে যারা নাকি রাজনীতি করেন, রাজনৈতিক কর্মী, তারা বলছেন যে বাবা, আমার অঞ্চলে পানের দোকানদারি করবা, সিগারেট বিক্রি করবা, আর আমি এখানকার একজন রাজনৈতিক কর্মী, নেতা, আমি তোমার কাছ থেকে পয়সা দিয়ে সিগারেট নেবো আর পান নেবো, তা হবে না। আমাকে পান খাওয়িয়ে, সিগারেট খাইয়ে তোমাকে দোকানদারি করতে হবে, নাহলে দোকানদারি করতে পারবে না। এটাই সম্ভবত তারা মনে করেছে সমাজে নিয়ম। রাজনীতিবিদরা তেমনি ভাবে তাদের যারা কর্মী, আমি বলবো উশৃঙ্খল কর্মী, কেউ কিছু মনে করবেন না, সত্য কথা বলতে হয়, তারা বলে দিয়েছেন বাবা চড়ে খাও, পয়সা দিতে পারবো না, পয়সা নাই, চড়ে খাও, তবে আমরা দেখেও না দেখার ভান করব, সময় মতো ডাক দিলে অস্ত্র শস্ত্র নিয়ে যদি হাজির না হও তাহলে কিন্তু জেলখানায় পড়ে দেব। এটি একটা নিয়ম। এরকম নিয়মের মধ্যে আমরা চলছি। 1971-এ যে পপুলেশনটা ছিল, আজকে বাল্ক অফ দ্য পপুলেশন, অর্থাৎ এখন বর্তমান যে জনসংখ্যা আছে তার 80% ওই সময়ে অপ্রাপ্ত বয়স্ক ছিলেন, আর এখন তারা প্রাপ্তবয়স্ক সিনিয়র সিটিজেন। তাদের মানসিক অবস্থা যদি এই হয়, কি করা যাবে? গতকালকে একজনের সঙ্গে কথা হচ্ছিল, তার কথা মতো দেখা গেল যে বর্তমান জনসংখ্যার প্রায় 80% লোক এদিক দিয়ে ডাইরেক্টলি, ইনডাইরেক্টলি, প্রত্যক্ষ পরোক্ষ ভাবে দুর্নীতির সঙ্গে কিছুটা আপোষ করে ফেলেছে। অর্থাৎ এটাকে দুর্নীতি মনে করেন না, টিটবিট মনে করেন, ঘুষ দেওয়াটাকে খুব একটা সাংঘাতিক কিছু মনে করেন। আর 20% যারা রয়েছে তারা হয়তো সুযোগ পায় নাই, সুযোগ পেলে তারা ঠিক সৎ থাকবেন কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। এখন এই জনগোষ্ঠী নিয়ে আমাদেরকে চলতে হবে। এই জনগোষ্ঠী নিয়ে যদি চলতে হয় তাহলে আমাদের কতগুলো জিনিস মনে করতে হবে। কারণ এই জনসংখ্যা, এই দেশের আয়তন, ভাগ বাটোয়ারা করা ছাড়া, আপোষ করা ছাড়া আমরা এখানে থাকতে পারবো। একটা ঘর বাবা করে দিয়ে গেছিলেন, সেই ঘরটাকে আমি 4 ভাগে ভাগ করে 4 ছেলে দখল করছি, কারণ আর ঘর তোলার জায়গা নেই। এবং 4 ছেলে 4 জায়গা থেকে বিয়ে করেছেন, 4টা রান্নাঘর করেছেন, কথা নাই বার্তা নেই, একজনের সঙ্গে আরেকজন কথাও বলে না। কিন্তু একজনের রান্নাঘরে আগুন লাগলে আর 3 জন নিভাতে যায়। কেন? কারণ ওরটা পুড়ে আমারটা ধরবে। এই যে ওরটা পুড়ে আমারটা ধরবে, তার জন্য ওর আগুনটা নিভাতে হয়। এটাই হচ্ছে ডেমোক্রেসির বা শহর বাসের সহযোগী হিসাবে অত্যন্ত জরুরি। এই জিনিসটা বাংলাদেশে রয়েছে, আছে, সেটাকে কাজে লাগাতে হবে। আজ এখানে যদি থাকতে হয়, গণতন্ত্র ছাড়া আমার গত্যন্তর নাই। গণতন্ত্র করতে গেলে পরে নির্বাচন ছাড়া গণতন্ত্র হয় না। অনেকেরই ভুল ধারণা আছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা রাজনীতি নিয়ে চিন্তা করেন, রাষ্ট্রনীতি নিয়ে চিন্তা করেন, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আপনারা, কিন্তু একা একা গণতন্ত্র হয় না, সবাইকে নিয়ে গণতন্ত্র করতে হয়। ডেমোক্রেসি ওয়ার্ডটাই ল্যাটিন ওয়ার্ড, ডেমোস, দ্যাট ইজ দ্য পিপল, ক্রেসি মিন্স স্ট্রেংথ,
অর্থাৎ জনগণকে একসঙ্গে করে একটা শক্তি তৈরি করতে হবে। ওই শক্তিটা জনগণের কল্যাণে কাজে লাগাবে। তারা কাজে লাগাবেন জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা ওই শক্তিটাকে তাদের কল্যাণে ব্যবহার করবে। এই হলো গণতন্ত্র। গণতন্ত্র বললে ইংল্যান্ডে দৌড় দেবেন না, ইউরোপে দৌড় দেবেন না, আমেরিকাতে দৌড় দেবেন না। তাদের অনুপাতে তাদের গণতন্ত্র আছে। আমাদের প্রেক্ষাপটে আমাদের গণতন্ত্রকে গড়ে তুলতে হবে। কাজেই নির্বাচন ছাড়া গণতন্ত্রের দ্বিতীয় কোনো পন্থা আছে বলে মনে হয় না। এবং নির্বাচন করতে গেলে পরে দলীয় সংগঠনের দরকার। এখন পর্যন্ত রিমোট কন্ট্রোলে কোনো গণতন্ত্রের কোনো জায়গায় পৃথিবীতে কার্যকরী হয় নাই বা চেষ্টাও করে। কাজে নিজেদের ব্যক্তি সত্তাকেই কাজে লাগাতে হবে। সেই জন্য দলের দরকার। এই যে দলের দরকার, এটাকে চিন্তা করতে হবে। যদি দলের মধ্যে গণতন্ত্র না থাকে, পলিটিক্যাল পার্টিগুলো যদি ডেমোক্রেটিক নর্মস না মানে, তাহলে তাদের পক্ষে গণতন্ত্র প্রতিষ্ঠা করার কোনো সুযোগ আসবে না। আমি তো স্ক্যান করে দেখতে পাচ্ছি যে পলিটিক্যাল পার্টিগুলো এদিকে মনোযোগী দিচ্ছেন না। প্রাথমিক সদস্য করে তাদের মাধ্যমে পার্টির মধ্যে নির্বাচন করে গণতন্ত্র চর্চা করে পার্টিটাকে গড়ে তোলবার যে প্রয়োজন, এটা প্রায় তারা উপলব্ধি করছেন। সবাই দেখে খালি ঘোরে চাঁদা তোলার জন্য, দেওয়াল দখল করার জন্য, দেওয়ালে লিখার জন্য, অর্থাৎ ধ্বংস যেটা করবেন সেদিক দিয়ে খালি মত। আপনি জানেন একটা দেওয়াল একজনের রং করেছে, তার পার স্কোয়ার ফিট কত খরচ হয়েছে? তার মধ্যে কি একটা পোস্টার লাগিয়ে দিল, আপনি মহতি কাজ করলেন। কেন বাবা? পোস্টারটা না লাগালে কি দোষ ছিল? আপনি যদি নিজে ওরকম হয়ে থাকেন তাহলে গণতন্ত্রের মধ্যে যাবেন না। পরিচিতি হলে পরে তখন যাবেন। কাজে গণতন্ত্র হলো সুশৃঙ্খল। সেজন্য দলকে সুশৃঙ্খল হতে হবে। দলের মধ্যে যদি গণতন্ত্র না থাকে তাহলে বাইরে গণতন্ত্র হবে। সবকিছু মিলিয়ে চিন্তা করতে হবে। যে জনগোষ্ঠী নিয়ে আমরা বাস করছি, এই জনগোষ্ঠী যতই খারাপ হোক না কেন, তাদেরকে বাদ দিয়ে আমরা গণতন্ত্র করতে পারবো। তাদেরকে শুধরানোর ব্যবস্থা অবশ্যই করতে হবে। এবং শুধরানোর ব্যবস্থাটা কিভাবে করব? অনেকেই চিন্তা করছেন পুলিশকে ভালো করে লেফট রাইট করাও, আর্মিকে ভালো করে লেফট রাইট করাও, তারপরে প্রশাসনিক ব্যক্তিবর্গ যারা রয়েছেন প্রশাসনে তাদেরকে দিয়ে এরকম ডিসিপ্লিন করাও, তাহলে ডিসিপ্লিন হয়ে যাবে। হবে না। মোট জনগোষ্ঠীকে একসঙ্গে ধরে নিয়ে এমন একটা কার্যক্রম দিয়ে তাকে ধরতে হবে যেন সেই কার্যক্রমটা তারা উপলব্ধি করতে পারে যে আমার নিজের অস্তিত্বের জন্য এই কার্যক্রমটা অত্যন্ত জরুরি। সেই অস্তিত্বটাকে তার ভিতরে গ্রথিত করে তার মাধ্যমে একটা সুশৃঙ্খল ব্যবস্থা সৃষ্টি করতে হবে। আমি মনে করি নির্বাচন এমন একটি প্রক্রিয়া, আমার দেশের লোক নির্বাচন জানে। কারণ ব্রিটিশ যখন এদেশে ছিল তখন তারা একটা স্থানীয় সরকার, লোকাল গভর্নমেন্ট কনসেপ্ট এনেছিল। লোকাল গভর্নমেন্ট কনসেপ্ট হচ্ছে স্বাধীন দেশের লোকজন বা একটা জায়গার লোকজন, তখন আমরা স্বাধীন ছিলাম না, স্থানীয়ভাবে তারা কি করবে? একটা ফান্ড জোগাড় করবে, ট্যাক্স দিয়ে হোক চাঁদা দিয়ে হোক, ফান্ড জোগাড় করবে। এই ফান্ডটা তারা তাদের কল্যাণে ব্যয় করার জন্য নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি ঠিক করে দেবে। এটাই ছিল লোকাল গভর্নমেন্ট কনসেপ্ট ইংল্যান্ডে, এখনো রয়েছে স্ট্রং। তারাই ইংল্যান্ডের ইলেকশন কন্ট্রোল করে, কাউন্টি কাউন্সিল। আমাদের এখানেও ছিল, অত্যন্ত স্বচ্ছ ছিল নির্বাচন। স্বচ্ছ কেমন?
সামনাসামনি ভোট হতো, ব্যালট পেপার ছিল না। ইউনিয়ন বোর্ডের ভোট আমি দেখি, ইলেকশন দেখেছি, ক্যান্ডিডেট তারা বসে আছেন আর ভোটাররা আসছেন। সার্কেল অফিসার, রিটার্নিং অফিসার থাকতেন, উনি কাগজ কলম নিয়ে বসে থাকতেন। ভোটার এসে বলতো এই মোড়ল সাহেবরে একটা দিলাম, এই মাস্টার সাহেবরে একটা দিলাম, এই মোড়ল সাহেবরে একটা ভোট দিলাম। সার্কেল অফিসার দাগ দিয়ে রেখে দিতেন। 4টা দাগ হয়ে গেলে 5টা টমাটো কোনাকুনি দাগ মারতেন, 5টা একটা দাগ। এত স্বচ্ছ ছিল এই দেশের ইলেকশন, মানুষ এত পরিষ্কার ছিল। খেলতে খেলতে ইলেকশনটাকে আমরা নষ্ট করলাম। এই যে নষ্ট করলাম কনসিয়াসলি, আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আমি 4.5 বছর প্রধান নির্বাচন কমিশনার ছিলাম। পদে পদে বাধা সৃষ্টি করেছে ব্যুরোক্রেট, বলতে আমার কোনো দ্বিধা নাই। 1994 সালে যে কাজটি করে দিতে চেয়েছিলাম জাতিকে একটা জ্ঞানের মধ্যে ফেলার জন্য, তাদের বাধা, তাদের সঙ্গে কিছু ব্যাককেল পরিণামদর্শী, দূরদর্শিতার অভাব রাজনীতিবিদ তথাকথিত তারা যোগ হয়েছে। নাহলে 1994 সালে পদক্ষেপটা নেওয়া হয়েছিল। সেটা কি ছিল? ভোটার রেজিস্ট্রেশন, ভোটার আইডি কার্ড এবং ভোটারদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে, তৃণমূল পর্যায়ে ভোটের ব্যবস্থা করা। ব্যুরোক্রেটস এবং তথাকথিত রাজনীতিবিদ যখন বুঝতে পারলো যে ইলেকশনটা আমাদের হাতের থেকে বেরিয়ে যাচ্ছে, ভোটারদের কাছে ইলেকশনটা চলে যাচ্ছে, তখনই তারা ন্যাকেডলি এটার বিরোধিতা করা শুরু করে। তারা কি মনে করেন না তারাও এই দেশের নাগরিক? নাগরিক না হলে চাকরিটা পেতেন? নাগরিক হয়েছেন বলে চাকরিটা পেয়েছেন। সুতরাং নাগরিক দায়িত্ব তাদের যে রয়েছে এটা তারা ভুলে যান, তারা রাজার পর্যায়ে চলে যান। তার কারণ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটা হচ্ছে পিরামিড সিস্টেম, অর্থাৎ ভালো ছেলেরাই ইউনিভার্সিটির ভালো ব্রিলিয়ান্ট ছাত্রগুলো কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে ক্যাডার সার্ভিসে যায়, চাকরিটা পায়। ফাউন্ডেশন ট্রেনিং হয় 3 মাস, 4 মাস, 6 মাস, যাই হয়। ফাউন্ডেশনের ট্রেনিং ভালো ভালো কথা শিখায়। আরো শেষের দিন যেদিন বিদায় দেবে, লাস্ট দিন ফাউন্ডেশন ট্রেনিং, সেদিন একটা কথা বলে দেয় যে সবকিছু করবা কিন্তু মনে রাখবা বস কি চায়। এই বস সিস্টেমটাই আপনাকে একেবারে সব বানাচ করে দিয়েছে। কাজে আমাদের ভালো ছেলেগুলোই চাকরির মধ্যে, সরকারি বেসরকারি চাকরির মধ্যে আছে, কিন্তু তাদেরকে ওরকম ভাবে আমরা গড়ে তুলতে পারি না। সবকিছু মিলিয়ে তার নির্যাস এখন এসে আমাদের কাঁধে পড়েছে। এটাকে থেকে বেরিয়ে আসতে হলে পরে নির্বাচন প্রক্রিয়ায় পরিবর্তন করতে হবে। সেটা কোনটা, কোন জায়গায় নির্বাচনের এই ঘাবলাটা লেগেছে, এটা আমি সরাসরি কথা বলছি। যতদিন পর্যন্ত এই নমিনেশন বাণিজ্য বহাল থাকবে ততদিন পর্যন্ত আমি লিখে দিতে পারি কোন সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। কারণ এটা বাণিজ্যিক একটা দৃষ্টিকোণ থেকে চিন্তা করা হয়। 20 কোটি টাকা দিয়ে একটা নমিনেশন কিনবো, 10 কোটি টাকা বাজারে ছড়াবো, 30 কোটি গেল, আমি 5 বছরের জন্য নির্বাচিত হলে পরে 200 কোটি টাকা লাভ করব, সোজা হিসাব। সেই জন্য এখানে কোনো পলিটিশিয়ান আমি চোখে দেখতে পাচ্ছি না যে গ্রো করছে। রাজনীতিবিদরা কোন ঠাসা হয়ে গেছে, তারা ঘরে গিয়ে বসে আছেন। উচ্ছৃঙ্খল জনতা, তারা এখন লিডারশিপ নেওয়ার জন্য ব্যস্ত।
তাকেও কেউ মানে না, সেও কাউকে মানে না, এরকম পর্যায়ে দিয়ে হবে না। অবশ্যই আমাদেরকে আমাদের বাঁচতে হলে পরে নির্বাচন প্রক্রিয়ার পরিবর্তন আনতে হবে, এবং সেটা আনতে গেলে পরে যে সিস্টেমটা চালু রয়েছে এই সিস্টেমের পরিবর্তন করতে হবে। সেটা কোন? আমি প্রপোর্শনের সিস্টেমে আসবো, অর্থাৎ ভোটাররা দলকে দেবে, দলের মনোনীত প্রার্থীকে দেবে না, যাতে মনোনীত প্রার্থী টাকা খরচ করে পরিবেশটাকে নষ্ট করে দিতে পারে। যদি খালি এই সিস্টেমটা আসে, নমিনেশন সিস্টেমটা বন্ধ হয়, শতকরা ৮০% দুর্নীতি নির্বাচন প্রক্রিয়ার ভেতর থেকে চলে যাবে। আর যে ২০% থাকবে সেটা নির্বাচন করলে পরে চলে যাবে। কেমনে যাবে এটা আমি বলছি। নির্বাচনের আসল লোক হলো কারা? ভোটার। তারা হলো মালিক। আমরা ইউনিভার্সিটির পড়াই, বক্তৃতায় ফুল ছড়াই যে আপনারাই সব কিছু, আপনারা শক্তির উৎস, কিন্তু ঘরে বসে বৃদ্ধাঙ্গুলি দেখায় যে ওরা লেখাপড়া জানেন, ওরা কি বোঝে। এটা ভাববেন না। মালিকদেরকে দেখলাম, মালিকরা দেশটাকে ১২টা বাজিয়ে ছেড়েছে, সব মালিকদের টাকা পয়সা নিয়ে গেল। এখন যারা নাকি কর্মচারী, অর্থাৎ পেশাজীবী যারা, শ্রমিক যারা, তাদের সময় এসছে, তারা সংগঠিত হোক, তারা দল করুক, গার্মেন্টস শ্রমিকরা দল করুক, রিক্সা পোলার্স, হেভি ট্যাক্সি ড্রাইভার দল করুক, তরুণরা দল করুক, যারা চিন্তা করছে যে লেখাপড়া করে কি হবে, চাকরি তো পাবো না, মহিলারা দল করুক, আরেকজনের হাতের নিচে যাওয়ার দরকার নেই। আপনারা যদি এই পেশাজীবীরা আজকে রাজনৈতিক দল করার জন্য উৎসাহিত হন, এবং সেখানে যদি আনুপাতিক হারে নির্বাচন আসে, তাহলে পার্লামেন্টে কথা বলার জন্য আপনারা একেবারে নিশ্চিত ভাবে ঠিক হয়ে যাবে যে আপনারা কথা বলতে পারেন। আজকে সেই সময়টা এসছে, কারণ মালিকরা মালিকি দেখাতে দেখাতে এই দেশের টাকা পয়সা নিয়ে সব বিদেশে পাড়ি দিয়েছে এবং সবকিছু খালি করে ফেলেছে, আমাদের জন্য কিছু রেখে যায় নাই। সুতরাং নতুন করে আমাদের এইভাবে চিন্তা করতে হবে, এটা কিভাবে পরিমিত বা এটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। আমি তো বললাম যে ভোটাররা দলকে ভোট দেবে, দলীয় প্রার্থীকে নয়, পরিষ্কার ভাবে বুঝতে হবে। আর দলের যে আইনটা রয়েছে নিবন্ধীকরণ, এই আইনের পরিবর্তন আনতে হবে। আইনের পরিবর্তনটা কি? যে এই দলকে গণতান্ত্রিক ধারায় ফেলতে গেলে পরে দলের নিবন্ধীকরণ ব্যবস্থাটাকে কড়া করতে হবে, বলতে হবে ভোটারদের নিয়ে তোমাদের চিন্তা করতে হবে। তোমরা শুধু আপনি নেতা হয়ে গেলে চলবে না, কিছু উচ্ছৃঙ্খল কর্মী বানিয়ে দিয়ে চাঁদা তোলার জন্য পাঠিয়ে দিলে তা করলে চলবে না। চাঁদা তোলা বন্ধ করতে হবে দলে। অর্থাৎ মোট আমার দেশে যত ভোটার আছে তার কমপক্ষে 1% একটা দল গড়তে হলে তার প্রাথমিক সদস্য বানাতে হবে। উদাহরণস্বরূপ বলা যায় আমার এখানে এখন 12 কোটি ভোটার আছে, 1% যদি হয় তাহলে 12 লক্ষ প্রাইমারি সদস্য করতে হলে 12 লক্ষ ভোটার ওখানে থাকবে। এক জায়গায় দিলে হবে না, কারণ অনেকের মনে চিন্তা হবে রাজত্ব বানায় ফেলে, গোপালগঞ্জ বানায়, রংপুর বানায়, বগুড়া বানায়,
চিটাগাং বানায়, ওরকম চিন্তাধারা যেন মাথার মধ্যে না খেলে। তাতে মিনিমাম 10টা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্টের মধ্যে তার পলিটিক্যাল পার্টির বিচরণ ক্ষেত্র থাকতে হবে। তার যদি 12 লক্ষ প্রাইমারি ভোটার যদি মেম্বার থাকে, আমি তাকে চাঁদা তোলার থেকে নিবারণ করার জন্য, ওই দৃষ্টিকোণ থেকে তাকে রক্ষা করার জন্য আমি সরকারি বাজেটের একটা প্রভিশন করে, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের একটা হেড করে, তার মধ্যে 500 কোটি টাকার একটা হেড এনে ওই টাকার থেকে আমি তার প্রাইমারি মেম্বার কত আছে 12 লক্ষ যদি থেকে থাকে, পার ভোটার প্রতি বছর তার পেছনে খরচ করবো 20 টাকা করে, তাহলে 2,40,00,000 টাকা তাকে আমি অনুদান বছরে দেব কিস্তিতে, 2 মাস, অর্থাৎ 6টা কিস্তিতে সে পাবে। হিসাব দিয়ে যে আমি এই আমার সংবিধানে আছে এইভাবে আমি খরচ করেছি, খরচ দিয়ে সে যদি স্বচ্ছতার সঙ্গে আসে সে এটা পাবে, যেন তাকে ওই চাঁদা তোলার থেকে তার মনকে ধরে নিয়ে আসা যায়। এখন নির্বাচনের জন্য তাড়াহুড়া করছে, কিছুই নাই, পুলিশের ড্রেস ছাড়া আর কিছু নাই। যে পুলিশটা শুধু ড্রেস পরে আছে তার শক্তি নাই, তার পিছনে ব্যাকিং নাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কথাগুলো বলছি তাদের অবস্থা প্রায় ওই রকম করে ফেলেছে, আইন আদালতের অবস্থাও ঠিক ওই রকম অবস্থা করে ফেলেছে। সুতরাং সেই ক্ষেত্রে আপনাকে নির্বাচনের কথা যারা বলছেন, আমি তাদের অনুরোধ করব যে ভাই, জানি যে আপনাদের অর্থের দরকার আছে, চাঁদা তোলা তো 5ই আগস্টের পরের থেকেই অনেকেই নাকি চাঁদা শুরু করেছেন বলে এরকম অভিযোগ রয়েছে। দয়া করে একটু নিজেকে সংশোধন করুন। রাজনীতি রাজার নীতি নয়, আমি আবার বলছি, রাজনীতিটা রাজার নীতি নয়, নীতির রাজা। ভালো নীতিগুলোকে একসঙ্গে এনে যে কর্মটা করা হয় তাকে বলা হয় রাজনীতি। প্রত্যেকের স্থানে রাজা হয়ে যাবেন না, অনেকটা হয়ে গেছেন কথায় বার্তায় চাল চলনে, এটাকে ভুলতে হবে। নিজেকে অত্যন্ত সুন্দরভাবে গড়তে হবে। আপনি নিজেকে যদি নিজে না গড়েন, চেষ্টা না করেন, তাহলে উচ্ছৃঙ্খলতা দিয়ে এখানকার কিছু করা সম্ভব নয়। সুতরাং ধৈর্য ধরুন, নিজের দলকে সংহত করুন, দলকে গণতান্ত্রিক রূপে নেওয়ার জন্য চেষ্টা করুন। রাষ্ট্র আপনার এই কর্মকাণ্ডকে সাহায্য করার জন্য নিশ্চয়ই এগিয়ে আসবে, আমরা সেভাবে চিন্তা করছি। যদি আসতে পারেন তাহলে পার্টিটা গণতান্ত্রিক পার্টি হিসেবে প্রকাশ পাবে এবং সেখানে মানুষ স্বস্তি পাবে। এরপরে একটা কথা রয়ে যায়, আমি সরাসরি বলছি কথাটা কি রয়ে যায়, অর্থাৎ নির্বাচনটা কিভাবে করবেন। রাজনীতিবিদরা মনে করছেন নির্বাচনটা তাদের, ব্যুরোক্রেটস বা যারা নাকি প্রশাসনে রয়েছেন দীর্ঘদিন 50 বছরে তাদের যে কার্যক্রম, তার থেকে তারা মনে করেছেন নির্বাচনটা আমাদের, আমরা নির্বাচন করে দেব। ওই মূর্খ লোকেরা কি বোঝে? এরকম চিন্তা করবেন না, ডেমোক্রেসি এটা নয়। যাকে আপনি মূর্খ মনে করছেন সে একটা সংসার চালায়, সে বোঝে তার মেয়েটিকে কোথায় পাত্রস্থ করবে, তার ছেলেটিকে কোথায় বিয়ে করাবে, আপনার চেয়ে কম বোঝে না। ডোন্ট আন্ডারমাইন দেম। সম্মান করতে শিখুন। সরকারি কর্মকর্তা হয়েছেন বলে ধরাকে সরা জ্ঞান করবেন না। আল্লাহ আপনাকে দিয়েছে, অনেকে চাকরি দেন নাই, শুকর আদায় করতে পারেন না। উচ্ছৃঙ্খলা মনোভাবটা ভুলে যেতে হবে।
তেমনি ভাবে আসেন, নির্বাচনটাকে ভোটাররা পরিচালনা করুক। যদি ভোটাররা নির্বাচন পরিচালনা করে তাহলে একমাত্র সুষ্ঠু নির্বাচন হবে। আমি যে কথাটা বলছি এটা হাওয়ার থেকে বলি নাই, কোনো পলিটিক্যাল থিওরি থেকে বলি নাই, আমি প্র্যাকটিক্যালি দেশে ব্যবহার করে তার প্রেক্ষাপটে কথাটা বলছি। এবং এটা 1994 সালে সরকার প্রধানের সঙ্গে কথা বলেই তখন প্রজেক্টটা দেওয়া হয়েছিল, এবং সেভাবে আইনের পরিবর্তন আনা হয়েছিল যে ভোটার আইডি কার্ড ছাড়া কেউ ভোট দিতে পারবে না, এবং নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ড দেবে। কিন্তু দেখা গেল পলিটিশিয়ান এন্ড ব্যুরোক্রেটস তারা যখন বুঝতে পারলো যে নির্বাচনটা আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, ভোটারদের কাছে চলে যাচ্ছে, ভোটারদের হাতে পায়ে না ধরলে আমরা নির্বাচনে পাস করতে পারবো না, তখনই বিরোধিতা শুরু করে দিল। দুঃখের সঙ্গে আমার বলতে হয়, আমার ওই প্রজেক্টের ভিত্তিতেই ভোটার আইডি কার্ড শুরু হয়েছিল, কিন্তু ওই প্রজেক্টের কোনো কাগজপত্র নির্বাচন কমিশনে এখন নাই। ভোটার আইডি কার্ড একটা, ন্যাশনাল আইডি কার্ড আরেকটা, গুলিয়ে ফেলেছে। ভোটার আইডি কার্ড কাদের? 18 বছর বয়স হলেই তার দাবি হলো আমি ভোটার, আমার কার্ড লাগবে। ন্যাশনাল আইডি কার্ড, ছোট্ট বাচ্চারও ন্যাশনাল আইডি কার্ডের দরকার আছে। দুটাকে এক করবেন না, ব্যুরোক্রেটসরা টানা হেঁচড়া করছে, এতে ক্ষতি হচ্ছে দেশে। দুটাকে দুভাবে কাজ করতে দেন। ভোটার আইডি কার্ডটা ভোটারদেরকে দেন, ভোটাররা তার আইডি কার্ডের মাধ্যমে তাদের নিজের মধ্যে শৃঙ্খলা বোধের বিকাশ ঘটায়, সুন্দরভাবে তারা নিজেদেরকে গড়বার প্রক্রিয়াতে চলে আসুক। সেই জন্য বলছিলাম যে ভোটারদের কাছে দেন, এবং যেহেতু নির্বাচন ছাড়া আমার কোনো গত্যন্তর নেই, বাঁচার জন্য নির্বাচন আমার অবশ্যই ব্যবস্থা করতে হবে। তাহলে যদি তাই করতে হয়, তাহলে প্রতি 500 ভোটারের জন্য একটা করে স্থায়ী ভোট কেন্দ্র স্থাপন করে দেন। 500 ভোটারের জন্য, 500-এর বেশি দিবেন না। তাতে প্রায় 2.5 লক্ষ পোলিং স্টেশন বা ভোট কেন্দ্র স্থাপনের ব্যবস্থা করতে হয়। ব্যুরোক্রেটস মনে করবেন আরে সর্বনাশ, এতগুলো ভোট কেন্দ্র হলে পরে এর খরচ দেবে কে? আরে খরচ দেবে কে? কারো বাবার টাকা দিয়ে তো আমি খরচ চাই না, আমরাই খরচ করব, ভোটাররাই দেবে। সেই যে ভোট কেন্দ্রটা করলেন সেটা অবশ্যই হতে হবে একটা শিক্ষা প্রতিষ্ঠান। যদি শিক্ষা প্রতিষ্ঠান ওখানে নাও থেকে থাকে, তাহলে যে কেন্দ্রটা করবেন, ঘর তুলবেন, বারান্দা দেবেন, সেটাকে শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গ্রহণ করতে হবে। এবং সেটা মিনিস্ট্রি অফ এডুকেশন, মিনিস্ট্রি অফ এলজিআরডি, মিনিস্ট্রি অফ আদার্স, তারা এটাকে পরিপালন করবে, দেখভাল করবে। এবং ওখানেই এটা হবে গ্রোথ সেন্টার ফর ডেমোক্রেসি। আড্ডা মারো, ক্যারাম খেলো, ওয়াজ করো, মিলাদ পড়ো, অন্য জায়গা চোখ দেন দরবার করো, ওই সেন্টারে বসে পড়তে হবে। তাদের মধ্যে সাড়া পড়বে যে এটা গ্রোথ সেন্টার ফর ডেমোক্রেসি। শুধু সেটা দিলেই হবে না, তার যে ইকোনমিক সেলভেশন, অর্থনৈতিক ভাবে তাকে পঙ্গু করে ফেলেছে, তার জিনিসটা কম দামে কিনছি, তার কাছে যেটা বিক্রি করছি বেশি দামে বিক্রি করছি। এটাই হচ্ছে মূল কারণ আমার একটা অবিশ্বাসের সৃষ্টি করেছে। আপনি ওখানে একটা ইকোনমিক প্রোগ্রাম দেবেন, কমপক্ষে একটা ফেয়ার প্রাইস সব ওই সেন্টারে লাগিয়ে দেবেন। ওই 500 ভোটার যারা থাকবে তারা ওই প্রাইস শপের শেয়ার হোল্ডার, তারা ছেলে মেয়েদেরকেও শেয়ার হোল্ডার করতে পারবেন। ওখানে মাঝে মাঝে কিছু ফান্ড দেবেন, টিসিবির জিনিসপত্র যা আসে তাদের কাছে দেবেন, অর্থাৎ
সে যে জিনিসটা কিনবে সেটা যেন ন্যায্য মূল্যে কিনতে পারে, সে জিনিসটা যে বিক্রি করবে সেটাও ন্যায্য মূল্যে ওখানে ইকোনমিক প্রোগ্রাম ছাড়া আপনি এই দেশকে শৃঙ্খলার মধ্যে আনতে পারবেন না। এখনকার যে সরকার দেখছেন তাদের কাছে অনুরোধ থাকলো যে গ্রোথ সেন্টার ফর ডেমোক্রেসিকে ইকোনমিক সেন্টার ফর দ্য গ্রোথ সে হিসেবে গড়ে তোলবার প্রক্রিয়া নেন। এবং আমি এটাও মনে করি যে এখন প্রধান উপদেষ্টার যে একটা ফর্মুলা আছে 3-0, শূন্য কার্বন নিঃসরণ, শূন্য বেকারত্ব এমন শূন্য অভাবী, এগুলা দূর করার জন্য যে 3-0 প্রোগ্রাম আছে ওটাও ওখানে কার্যকরী করে এবং ওই সেন্টারে একটা ছোট্ট গ্রন্থাগার লাগিয়ে দেন। ওখানকার স্থানীয় যারা শিক্ষিত ভোটার রয়েছেন, ছাত্রছাত্রী রয়েছেন, তারা ওই লাইব্রেরিটা ব্যবহার করবেন। গণতন্ত্র কিভাবে বিকাশ করতে হয়, গণতন্ত্রের সহিষ্ণুতা যে কিভাবে আনতে হয়, এগুলো তারা দেখবেন, তারা প্র্যাকটিস করবেন। আর আরেকটা জিনিস তাদের ভিতরে শৃঙ্খলা আনার জন্য, অর্থাৎ ভোটটা তারা পরিচালনা করবেন। ব্যালট বক্সটা ওই সেন্টারে থাকবে, যিনি ওই শিক্ষা প্রতিষ্ঠানে হেড থাকবেন তার অধীনে থাকবে, তারে বছরে কিছু দেবেন, তেল পানি দিয়ে এটাকে ঠিক রাখবেন। ব্যালট বক্স টানার দরকার নাই, আর এত সিকিউরিটিরও দরকার নাই। অর্থাৎ জনগণ হলো মোস্ট সিকিউরিটি, জনগণই হলো সিকিউরিটির আসল জিনিস। তারা নিজেরা ভোট চালাবে, নিজেরা ভোট দেখবে, এটা পরিচালনা করবে। আরেকটি কথা হচ্ছে এই, তাদের মধ্যে যে ডিসিপ্লিনটা শেখাবেন, অর্থাৎ ভোট শুরু হওয়ার 15 দিন আগে ল্যামিনেটেড ভোটার তালিকা ওই 500 জনের ওই সেন্টারে লটকায় দেবেন। তারা প্রত্যেক দিন যাবে, দেখতে যাবে। নানা যদি যায় নাতিকে সঙ্গে নিয়ে যাবে, নানা এটা কি, এটা ভোটার লিস্ট, এটা আমি এখানে এত নম্বর ভোটার আছে। 15 দিন তারা পড়বে, 15 দিন তারা প্র্যাকটিস করবে, তাদের মধ্যে মানসিক ভাবে শৃঙ্খলা বোধের সৃষ্টি হবে। এটা করে দেন। আপনারা খুব বেশি সময় ব্যয় করছেন, বেশি চিন্তা ভাবনা করছেন কি ফেরেশতা নির্বাচন কমিশনার আনতে। আরে ভাই, দুনিয়াতে তো ফেরেশতা পাবেন না। ডেমোক্রেসি আপনাকে নিরপেক্ষতার অ্যাসুরেন্স দেয় না। ডেমোক্রেসি সবাইকে তার একটা পক্ষপাতিত্বের জন্য উৎসাহিত করে। হ্যাঁ, এটা প্রকাশ পেল না, মনের মধ্যে আছে। কাজেই একেবারে ফেরেশতা জোগাড় করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন, আমার মনে হয় না এটা খুব একটা বুদ্ধিমানের কাজ। আসল কাজের মধ্যে আসেন, প্রসেসটাকে নিউট্রাল করেন। প্রসেসটা নিউট্রাল করলে সবকিছু নিউট্রাল হয়ে যাবে। ওই যে প্র্যাকটিসটা করলেন, ভোটের দিন কি হবে, 11 সদস্যের একটা ক্লাব থাকবে। এই ক্লাবের 11 সদস্য, 5 জন মহিলা আর 6 জন পুরুষ, তারা ভোটটা পরিচালনা করবে। এবং ছাত্রছাত্রী যারা থাকবে, বয়স যাই হোক না কেন, তারা ভলান্টিয়ার হিসাবে কাজ করবে, ইলেকট্রাল ভলান্টিয়ার। বয়স্ক যারা থাকবে, শিক্ষিত ভোটার, তারা ওই ভোট কেন্দ্রে মুরব্বী হিসাবে তারা দেখবে, অর্থাৎ সবাইকে ইনভলভ করে। তাহলে ভোটটা 500 লোকের ভোট নিতে আমার কতক্ষণ লাগবে? দলকে ভোট দেবে, মানুষ এত চিন্তা করবে না। 500 লোকের ভোট দিতে আমার 4 ঘন্টা সময় লাগবে, কারণ আমি এটা পড়ে দেখেছি যে আমার একজন ভোটার ভোট দিতে 5 মিনিট সময় নেয়, লাইনে দাঁড়িয়ে গিয়ে ব্যালট পেপার নিতে, নিয়ে টিয়ে সবকিছু করতে এরকম লাগে। তাহলে আমি যদি 10টা বুথ করি, অর্থাৎ 10টা সিল মারার জায়গা করে দেই, 10 জনকে এট এ টাইম পাঠাই, 10 জনে 5 মিনিটে ভোট দেবে, অর্থাৎ প্রতি মিনিটে 2 জন ভোট দিচ্ছে, ঘন্টায় 120 জন ভোট দিচ্ছে, অর্থাৎ 500 ভোট নিতে 4 ঘন্টা সময় লাগে। আমি 8টা থেকে 12টা এর মধ্যে ভোট দেওয়ার করলাম। বাড়ির কাছে ভোট কেন্দ্র, কেউ জামা কাপড় গায়ে দেওয়ার দরকার নাই,
গিয়ে ভোটটা দিয়ে দেবে। কারো ভোট কেউ দেওয়ার সাহসও করবে না, আর মন মানসিকতা করাবে না। ভোটটা হয়ে গেল, গুনতে লাগবে 1 ঘন্টা। এই 1 ঘন্টা গোনার পরে যে রেজাল্ট আসলো, এখন তো আমার অনলাইনে সুযোগ আছে, টেকনোলজি এসছে। আমি শুধু রেজাল্টটা আমার হাতের টেলিফোনটা দিয়ে একটা স্ন্যাপ নিলাম, একটা ফটো নিলাম, নিয়ে একটা টিপ দিলাম, সঙ্গে সঙ্গে রেজাল্টটা চলে গেল ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন অ্যাপস এর মধ্যে ওখানে রেজাল্টটা উঠে গেল। যাওয়ার পথে ইউনিয়ন পরিষদে একটা কপি আমি রাখার ব্যবস্থা করলাম, যে উপজেলা পরিষদে ইলেকশন অফিসার আছে তাদের কাছে একটা কপি থাকবে, জেলা পরিষদের ইলেকশন অফিসার আছে তাদের কাছে কপি থাকবে, ডিভিশনাল পর্যায়ে ডিভিশনাল নির্বাচন কমিশনার আছে তাদের ওখানে কপি থাকবে, এবং ওই নির্বাচন কমিশনের কপি থাকবে। কপি যদি চলে যায়, নির্বাচন কমিশনের আঙ্গুল দেওয়ার কোনো সুযোগ থাকবে কি? যে স্থানীয়ভাবে রেজাল্ট হলো ভোট পেয়েছে 49, নির্বাচন কমিশনের কি সুযোগ থাকবে সেটাকে 94 করার? নির্বাচনটাকে সহজ করেন, সরলীকরণে আনেন। মহারথীরা অনেক চিন্তা করছেন। আমি দেখছি কারো কারো কথা আছে আমেরিকান সিস্টেম আনো। আমেরিকান সিস্টেম এত বছর 200 বছর হওয়ার পরেও আমেরিকান পিপলই এখনো পর্যন্ত আমেরিকান সিস্টেম বুঝতে পারে। অনিশ্চয়তা সিস্টেম, মাথার মধ্যে এইগুলো আসে কেন? নিজের দেশ সম্বন্ধে চিন্তা করে, আমার জনগণকে নিয়ে চিন্তা করে, আমার জনগণের ক্যালিবার নিয়ে চিন্তা করে, আমার জনগণের অবস্থা নিয়ে চিন্তা করে, ফাইন্যান্সিয়াল পজিশন নিয়ে চিন্তা করে, আমার মতে করে আমার ভাবে ইলেকশনকে সরলীকরণ করে। এটা নিয়ে কাম্বারসাম ইয়েতে যাবেন না, সোজাসুজি কথায় যান। এত ইলেকশন করারও আমার দরকার নাই। আমি যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ভোট করি, তাহলে আমার কাছে যে রেকর্ডটা চলে আসবে, আমি 6টা ইলেকশন করি। একটা হলো ইউনিয়ন পরিষদ ইলেকশন, তারপরে পৌরসভা ইলেকশন, পৌর সিটি কর্পোরেশন ইলেকশন, তারপরে উপজেলা ইলেকশন, জেলা পরিষদ ইলেকশন, তারপরে সংসদ ইলেকশন। তা আমি একটা ইলেকশন দিয়ে সব করে ফেলতে পারি। কেমনে? আমি এই ইলেকশন দিয়ে দেখলাম যে এই ইউনিয়ন পরিষদের এত নম্বর ওয়ার্ডে এই পার্টিটা সবচেয়ে বেশি ভোট পাইছে, তাহলে ওই পার্টিকে আমি সুযোগ দেব তার নমিনি দিয়ে এখানে কাউন্সিলে করে দিই, তাহলে তো হয়ে গেল। এত ঝামেলা করার দরকার কি? কোটি 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 টাকা খরচ হচ্ছে। এখনই তো আরম্ভ হয়ে গেছে, পোস্টার লাগানো, খাওয়ানো, ওই চায়ের স্টলের ভিড় শুরু হয়ে গেছে। আমি দেখলাম, আমি গতকালকে বেরিয়েছিলাম, একটা বেড়াদিয়ার এদিকে যেতে হয়েছিল, আমার একটা ইউনিভার্সিটির মিটিং ছিল। দেখলাম রাস্তার মধ্যে তো শুরু হয়ে গেল। কাজে এগুলোকে দমানোর চেষ্টা করেন, ডিসিপ্লিনে আনেন, ইলেকশনটাকে সরলীকরণ করেন, ভোটাররা ভোটটা পরিচালনা করুক। পুলিশ, ম্যাজিস্ট্রেট, আর্মি কিচ্ছু দরকার নাই। আমি তো করেছি, আমি কাজে করে মাঠে কাজটা করে তারপরে প্রজেক্টটা দিয়েছি। মাঠে কাজটা করার পরে আমি প্রজেক্টটা দিয়েছি। দাপুনিয়া ইউনিয়ন, ময়মনসিংহ এর সদর থানার 10 নম্বর দাপুনি ইউনিয়নের ভোটাররা ভোটার তালিকা ঠিক করেছে, ভোটাররা ভোটার আইডি কার্ড তৈরি করেছে, এবং ভোটাররা ভোট পরিচালনা করেছে। দারোগা, পুলিশ, ম্যাজিস্ট্রেট কিচ্ছু দেওয়া হয় নাই, সুন্দরভাবে এটা হয়েছিল। বিদেশিরা ইলেকশনটা দেখতে গেছে, দেখে দেখে বলছে আমাকে, তখন মাইলাম ছিল আমেরিকান অ্যাম্বাসেডার, সে ওয়াইফ নিয়ে গিয়েছিল, সে আমাকে বললো, জাজ, ইউ হ্যাভ ক্রিয়েটেড এ ম্যাজিক, উই শ্যাল রিকমেন্ড দিস এজ রেপ্লিকা ফর দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। তৃতীয় বিশ্বের জন্য এটাকে আমরা একটা প্রতীক হিসাবে এটাকে আমরা ব্যবহার করার জন্য রিকমেন্ড করছি। আমি তাকে বলছি, why not for the first world country? Why don't you allow the voters to control the vote? কাজেই
আমরা ডাইনামিক চিন্তা করি এবং এইভাবে যদি আমরা ইলেকশনটা করি তাহলে কি এই ইলেকশন করতে গেলে এখন আমি হিসাব করে দেখেছি 500 লোকের ভোটারের জন্য ভোটার ক্লাব করলাম, তার এখানে পার ভোটার যদি 3 জন করে লোক থাকে আরো, তাহলে 2000 লোকের জন্য সেন্টারটা হচ্ছে। তারা 2.5 লক্ষ পোলিং স্টেশনে আমার কত কোটি ভোটার এবং পিপলকে ডিসিপ্লিনের মধ্যে আনতে পারলাম। আমি টোটাল পপুলেশন 18 কোটি পপুলেশনকে 1 মাসের মধ্যে আমি সুশৃঙ্খল একটা পরিস্থিতির মধ্যে নিয়ে আসতে পারলাম। তার ইকোনমিক প্রোগ্রাম থাকে আর ওই অসৎ হতে দেবে না, কারণ সে তার বাড়ির কাছেই পাচ্ছে। অসৎ হওয়ার তার দরকার নাই, চোরের প্রবৃত্তি তার মধ্যে আসার দরকার নাই। সৎ হতে সে চিন্তা করবে, সঙ্গে সঙ্গে আপনি কিছু কাজ করেন। আমি পলিটিশিয়ানদের কাছে সুনির্বন্ধ অনুরোধ রাখবো, আপনাদেরকে শ্রদ্ধা করি। পুরো বয়স এখন 91 বয়স আমার হয়ে গেছে, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, চকুর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। শেষ জীবনে আমি দেখতে চাই যে সম্বিত ফিরে পেরেছেন, বিবেক ফিরে এসেছে। বিবেক লুপ্ত প্রায়। আসুন আমরা সম্মিলিত ভাবে কাজটা করি, নিজেদেরকে উদ্বুদ্ধ করি, ডিসিপ্লিন আনি। শুধু একটা কথা, শুধু নির্বাচন দিয়ে হবে না, নির্বাচনের সঙ্গে আনুষঙ্গিক অর্থনৈতিক পরিবর্তনের যে ধারণা, এটাকে দিতেই হবে এবং সেটাকে জোরালো ভাবে আনতে হবে। কারণ যে ছেলেটি আন্দোলন করেছে সে এখন বুঝতে পারছে যে চাকরি পাবে কিনা সন্দেহ আছে, তাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতেই হবে। আমরা যত ভাবে তাকে নিয়ে করি না কেন, ডেমোক্রেসি আনি, সোশ্যালিজম আনি, ক্যাপিটালিজম আনি, বড় বড় কথা বলি, কিচ্ছু কাজে আসবে না যদি আমরা তার এই ইকোনমিক প্রোগ্রাম দিয়ে তাকে তার সঙ্গে সম্পৃক্ত করতে না পারি। সুতরাং সবকিছুকে সঙ্গে নিয়েই আজকে একটা কথা উঠেছে যে দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে এটাকে নিবারণ করা অসম্ভব। আমি মনে করি অসম্ভব নয়, সম্ভব। স্কুলে যেমন চর থাপ্পড়ের চেয়ে পড়ে, আগে পড়াশোনা চেষ্টা করে টিচার পড়াচ্ছেন, ছাত্রটা অমনস্ক, অন্যভাবে চিন্তা করছে, সে মনোযোগ দিচ্ছে না, তখন টিচার গিয়ে একটা থাপ্পড় মারে দেন। থাপ্পড় মারলে কি হলো, তার ব্রেনের ব্লাড সার্কুলেশনটা নর্মালিটিতে আসলো, তার মনোযোগটা ঘুরে আসলো। এখন এই জাতিকে ঠিক করতে হলে পরে ঠিক এরকম ট্রিটমেন্ট করতে হবে, ট্রিটমেন্ট দিয়ে তাকে দেন। জাতিকে বোকা ভাববেন না। আমি খুব দুঃখের সঙ্গে বলছি, বৃদ্ধ বয়সে অনেক পলিটিশিয়ানের ধারণা যে মূর্খ লোকেরা কি বোঝে, কিচ্ছু বোঝে। এটা মূর্খ লোকেরা যে বোঝে, যারা শিক্ষিত তারা যে প্রতারক, তারা যে তাদেরকে প্রতারণা করছে, এটা কি আপনি বোঝেন? আপনাকে অন্তর দিয়ে বুঝতে হবে। আপনি এই দেশের নাগরিক, আপনি চলে গেলেন, আপনার নাতিটার অবস্থা কি হবে, আপনার সন্তানের অবস্থা কি হবে, আপনি চিন্তা করেন না? টাকা পাচার করছেন, সম্পদ পাচার করছেন, কোনো মায়া নাই, ভাবনা নাই, কিছু নাই। বুঝলাম আপনি গিয়ে দুবাইয়ে থাকলেন, আপনি গিয়ে ইংল্যান্ডে থাকলেন, আপনি গিয়ে কানাডাতে থাকলেন, মালয়েশিয়াতে থাকলেন, কিন্তু কয়দিন? যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন যেটা কোথায়। এগুলো সব ভুলে যান। বি ফেয়ার, আপনার বিবেকের কাছে আপনি নিজেকে তুলে ধরুন। আমি মনে করি, আমার দৃঢ় বিশ্বাস, আল্লাহকে স্মরণ করি, মনে করছি যে এই দেশে শৃঙ্খলা বোধের বিকাশ ঘটানো খুব কঠিন কাজ নয়, অত্যন্ত সহজ। কিন্তু আপনি নির্বাচন প্রক্রিয়াকে সেভাবে গড়বার ব্যবস্থা করে দেন, ইনশাআল্লাহ সুশৃঙ্খল অবস্থা গড়ে আসবে। এই বিশৃঙ্খল অবস্থা থাকবে না, ওই সিন্ডিকেট থাকবে না, সিন্ডিকেট উঠে যাবে।
সিন্ডিকেটের লোক যদি বোঝে আমার একটা আয়ের রাস্তা হবে, আজকে সিন্ডিকেটের লোকেরাও তো আয় খোঁজে। হ্যাঁ, কতগুলো অসুবিধা আছে, কারণ মাদকের যে ছড়াছড়ি এত বেশি করে ফেলেছি আমরা। মাদক নিয়ে আমি খুব ভীত। ঊনবিংশ শতাব্দীতে মানুষ একটা শত্রু নিয়ে চিন্তা করত, সেই শত্রুতা ছিল বুলেট। বুলেট যদিও মানুষটা তৈরি করেছিল, কিন্তু আসলে বুলেটকে কোনো বিবেক দিতে পারে নাই। বুলেট যার হাতে যায় তার কথা শুনে। বুলেট উল্টো পাল্টো কাজ করছিল, মানুষের জীবনটা কত নিখুঁত ভাবে নিতে চায়, নিতে পারে, সে নিয়ে চিন্তা ভাবনা করছে। বিশ্ব চিন্তকরা সে বুলেটকে প্রতিহত করার জন্য ব্যালট নিয়ে আসলো। ব্যালটের মাধ্যমে বিবেকবান ব্যক্তিদেরকে সামনে এনে তাদের কাছে বুলেটের কন্ট্রোলটা দিতে চাইল। কিন্তু তারা বুলেটের কন্ট্রোলটা নেবার আগেই বুলেট এবং ব্যালটের মধ্যে আবার বন্ধুত্ব হয়ে গেল। এবং বুলেট এবং ব্যালটের বন্ধুত্বটাকে আরো প্রগাঢ় করার জন্য, আরো সুদৃঢ় করার জন্য, আরো গভীর করার জন্য মাদক চলে এসছে। তিনটা শত্রু নিয়ে আমরা এখন চিন্তিত। সন্তানকে কিভাবে রক্ষা করব? সফট ড্রিঙ্ক, কোকাকোলা, পেপসি ইত্যাদি ড্রিঙ্কস আছে, তার মধ্যে কয়েক ফোঁটা মাদক ঢুকিয়ে দেওয়া হচ্ছে যেন তারটা বেশি কেনে। কি দেশ, কি বিবেক! আল্লাহর কাছে পানা চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে রক্ষা করো। চকলেট, বাচ্চাদেরকে একটা চকলেট দিবেন, তার মধ্যেও দেখা যায় ওপিয়াম ড্রপ দিয়ে দিচ্ছে, অর্থাৎ তার চকলেটটা বেশি কেনে। তাহলে আমার স্ট্যান্ডার্ডাইজেশনের যে সমস্ত অফিস আছে, লোক আছে, তারা কি করছে? তাদের কাছে অনুরোধ, ভাই, দেশটাকে ছাড়বেন না, দেশটাকে ফেরান। দেশ বিবেক ছাড়াচ্ছন্ন করা চলবে না। আসুন, নির্বাচন প্রক্রিয়া এটাকে আমরা সুশৃঙ্খল করে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে ভোটিংটা করলে পরে সুশৃঙ্খল একটা পরিবেশ সৃষ্টি হবে। প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আমি শিওর, আমি মাঠে কাজ করে তার উপরে কথা বলেছি। আমি কোনো থিওরির উপরে, কোনো থিওরি বিদেশের কোনো লেখাপড়ার উপরে আমি করি নাই, আমি স্থানীয়ভাবে করেছি। এবং শুধু না, আমি যখন দাপুনিয়াতে ইলেকশন করি 2 মাসে প্রত্যেককে সই শিখিয়ে ফেলেছিলাম, কিভাবে নিজের নামটা সই করতে হয়। মাটি এবং কাঠি একটা প্রোগ্রাম দিয়েছিলাম, ভোটার ক্লাবের মেম্বাররা তাকে ধরে ধরে মাটির মধ্যে লেখাতো এবং বলছিলাম যে তার সিগনেচারটা সে যদি ভুলে যায়, ওই কাঁচা ঘরের যে ভিটটা আছে, ভিটের একটা জায়গা ভালো করে লেপে পরিষ্কার করে তার ওখানে লিখে রাখবা, ওটা স্যার রেপ্লিকা থাকবে, ওটা সে ভুলে গেলে দেখে দেখে শিখবে। আমি ভোট করার সময় প্রত্যেক ভোটার ফকির তারা নিজেরা দস্তখত দিয়ে ব্যালট পেপার নিয়েছে। সুতরাং আমি আবার জোর দিয়ে বলছি, বিজ্ঞ রাজনীতিবৃন্দ, আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাদের শুভেচ্ছা কামনা করছি, আপনাদের ভালো কামনা করছি। এখন যদি আপনারা আপনাদের রাজনৈতিক দলের মধ্যে শৃঙ্খল ডেমোক্রেসি না আনেন, তাহলে আপনারা পিছনে পড়ে যাবেন। আমি বলছি আমার দৃষ্টিকোণ থেকে, পেশাজীবীরা কিন্তু সামনে এগিয়ে যাবে, শুরু করে দিয়েছে। আমার কথাতে তরুণরা পার্টি করা শুরু করে দিয়েছে, মহিলারা পার্টি করতে শুরু করে দিয়েছে, রিক্সা পোলাররা পার্টি করতে শুরু করে দিয়েছে, ওই গার্মেন্টস শ্রমিকরা তারাও করতে শুরু করছে। আপনারা শেষে পিছন থেকে দৌড়িয়ে এসে তাদেরকে ধরতে পারবেন। আসুন, সম্মিলিতভাবে শান্ত ধীরস্থিরে দেশটাকে ভালোবেসে দেশের জন্য নিজের সবকিছুকে উৎসর্গ করে দিয়ে আমরা দেশটাকে বাঁচাই। আল্লাহ আমাদের সবাইকে এভাবে দেওয়ার সুযোগ দেন। এবং সিএনসি কে আমি ধন্যবাদ জানাচ্ছি যে সিএনসি এই প্রোগ্রামটা নিয়েছে। আমি কিছু প্রবণ হয়ে কিছু কথা বলে ফেলেছি, আমি কাউকে আঘাত দেওয়ার জন্য বলি নাই, আমার কোনো জীবনের উচ্চাকাঙ্ক্ষাও নাই। আল্লাহ অনেক দিয়েছেন, যথেষ্ট দিয়েছেন, অনেক মান সম্মান দিয়েছেন, আমি আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায়। আসুন, আবার বলি,
দেশটাকে বাঁচাই। আজকে যে ছেলেরা আন্দোলন করেছে সেই ছেলেগুলো যেন ফ্রাস্ট্রেটেড হয়ে না যায়, কারণ সে তো বুঝতে পারছে। সেই জন্য প্রোগ্রামটা দেন। উপদেষ্টারা যারা রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই বলছে, আমি কাউকে শ্রদ্ধা করতে চাই না, আপনাদের প্রত্যেকের মেধার প্রতি আমার শ্রদ্ধা রয়েছে, কিন্তু এদিক সেদিক টানবেন, ওই বিদেশি ফর্মুলা এনে কোনো কিছু করতে চাবেন না। আপনার দেশি ফর্মুলা লাগান। আপনার দেশ যেভাবে চলে, আপনার দেশ যেভাবে বোঝে, আপনার জনগণের মেধা যতটুকু আছে, আপনার জনগণের যে প্রয়োজন আছে উপলব্ধি করার চেষ্টা করেন, তাদের সঙ্গে মিশবার চেষ্টা করেন, তাদেরকে বিশ্বাস করার চেষ্টা করেন। ট্রাস্ট দ্য পিপল, ইউ উইল গেট দ্য ট্রাস্ট ব্যাক। সে আবেদন রেখে আজকের মতো এখানে আমি তারপরে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, কারণ একটা ভুল বোঝাবুঝি আছে, ভোটার তালিকা নিয়ে নানান রকমের ভুল বোঝাবুঝি আছে। আমি আরেকদিন ভোটার তালিকা নিয়ে কথা বলবার জন্য আমি সিএনসি কে রিকোয়েস্ট করবো যে আপনারা আরেকটা অনুষ্ঠান করবেন এবং ভোটার তালিকার উপরে আমি কিছু কথা বলবো। এই বলে সবাইকে ধন্যবাদ। হতে পারে অসুবিধা নেই, হতে পারে, এটা জানানো দরকার, কারণ একরকম ভোটার তালিকা দিয়ে সারা দেশে ভোট হয় না। যে ভোটের জন্য যে 6টা ইলেকশন করি, 6টার বিভিন্ন বিভিন্ন আইন আছে, 6টায় কারা কারা ভোটার থাকতে পারবে তারাও আছে, কাজে 6টার জন্য পৃথক পৃথক ভোটের দরকার আছে। ভোটার তালিকাটা প্রশ্ন নয়, ভোটার রেজিস্ট্রেশন বা ভোটার নিবন্ধকরণটা হলো কোশ্চেন, এটা তারা বোঝে নাই। ভোটার তালিকা যতবার করবো ততবার ভুল হবে, যত ওটার মধ্যে একটা বিজনেস আছে, আমি এগুলো বলবো পরে। ওটাতে একটা বিজনেস করে, এক ধরনের লোক আছে, নাম ঢুকিয়ে দেয়, ভোটের সময় বলে এতগুলা ভোট দিব, আমার এই টাকাটা। তো যাই, আমি একটু বেশি কথা বলে ফেলেছি, সবার কাছে মাপ চাচ্ছি, মাফ করবেন। বড় মানুষ হলে পরে একটু ভাবপ্রবণ হয়ে যায়, আমাকে বৃদ্ধ বয়সে কথা বলে ফেলেছি, মাফ করবেন। কাউকে আঘাত দিই নাই, আঘাত যদি কি পেয়ে থাকেন আমি জোর হাতে মাপ চাচ্ছি, যে এটা ওইভাবে নেবেন না। দেশের স্বার্থে, দেশের জন্য কথা বলার প্রয়োজন রয়েছে। এখানে বদ্যুৎ যোদ্ধা রয়েছে, সভাপতি সিএনসি, বদ্যুৎ যোদ্ধাকেও রিকোয়েস্ট করবো যে উদ্দীপনা দিয়ে সুন্দরভাবে ডেমোক্রেটিক পার্টিকে ডেমোক্রেটাইজেশনের জন্য যতদূর করার ভাই সবাই মিলে চলেন করি, তারাও বুঝুক। কিন্তু অনেক পার্টি বুঝতে চায় না, অনেক পার্টি ওই নিতে চায় না, আর এই প্রপোর্শন বা এই ভোট, পার্টিকে ভোট দেওয়ার এই পদ্ধতি নিতে চায় না। তারা নানান রকম ক্যালকুলেশন করে যে অমুকের এত পার্সেন্ট ভোট ব্যাংক আছে, সেটা ওর পক্ষে চলে যাবে, কাজে আমি এটা নেব না। কিন্তু ভাই আপনারা তো চেষ্টা করছেন, আপনাকে তো সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু আপনারা তো সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে পারেন নাই। এটা স্বীকার করেন না কেন? এটা স্বীকার করেন যে আমরা ফেল করেছি। আমি তো বলছি পিছনে থাকবেন না। এই বিভিন্ন পেশাজীবী কিন্তু অনেক সামনে এগিয়ে যাবে, আপনাদেরকে চান্স দেবে না পলিটিক্যাল পার্টি করারও, এটাও মনে রাখবেন। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমরা এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব আমরা ইনশাআল্লাহ আগামী রবিবার রাত 9টায় করবো ইনশাআল্লাহ, আশা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। সর্বশেষ আজকের অনুষ্ঠানের সমাপনী কথা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সেন্টার ফর ন্যাশনাল কালচার সিএনসির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট কে বদরুদ্দোজা ভাইকে কথা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। স্যার যে আলোচনা করছেন, উনি একটা স্কিম নিয়ে আসছেন, অনেক চিন্তা ভাবনা করছেন। যদিও কিছু কিছু জায়গায় আমার দ্বিমত আছে, কিন্তু উনি একটা অনেক চিন্তা ভাবনা করছেন এই বিষয়ে। আর আমাদের দেশে নির্বাচন নিয়ে আমরা যে উৎকণ্ঠার মধ্যে আছি, অতীতের নির্বাচনের যে লিগেসি এবং ভবিষ্যৎ নির্বাচন নিয়ে যে উৎকণ্ঠা, এটা কোনো সন্দেহের অবকাশ নাই যে এটা খুব বড় একটা ইস্যু।
বড় একটা ইস্যু, কিন্তু অনেকগুলো বিষয় আমি নিজেও যেমন আনুপাতিক নির্বাচন, আমি ব্যক্তিগতভাবে অবস্থান এখন পর্যন্ত এটার বিরুদ্ধে। আনুপাতিক নির্বাচনের এই জন্য যে আপনি মাঠে নির্বাচন যেদিন হবে কোনো ব্যক্তি সামনে রাখলেন না, তারপরে এই সিটগুলা চলে গেল একটা দলের পকেটে। বাণিজ্য বেশি হবে না কম হবে হিসাব করা দরকার। ধরুন আমি বদরুদ্দোজা, আমি একটা পার্টির হেড, আমার সেক্রেটারি মাহবুব ভাই, আমরা দুইজন মিলে পাইলাম যে তোমরা 50টা পাইছো, আমরা কিভাবে দিব? আমাদের দেশে নির্বাচনী ব্যবস্থা এত কলুষিত হয়ে গেছে যে এই ব্যবস্থা তো সরাসরি টেন্ডার হয়ে যাবে, হতে পারে বলে আমি মনে করি। আমি এই জন্য আমি আনুপাতিক নির্বাচন নিয়ে আমার একটা রিজার্ভেশন আছে, কঠোর রিজার্ভেশন আছে, যে এই আনুপাতিক নির্বাচনে যে রাজনৈতিক দলগুলা গণতান্ত্রিক না, তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার সুবিধাটা নেই, কিন্তু আভ্যন্তরীণ গণতন্ত্র নাই, কোনো দলেই নাই, সেভাবে কোনো দলেই নেই। কোথাও আপনার কনস্টিটিউশন একটা ইলেকশন প্রভিশন আছে হয়, কিন্তু সবাই জানে কে হবে, নিয়মিত ভোট হয়, এটা একটা ভালো কথা। কোন দলগুলোতে তো আপনার নমিনেশন জমা দিলে বিনা প্রতিদ্বন্দ্বিতা, কোথাও ইলেকশন হয়, কোথাও বিনা প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু সবাই জানে কে হবে। এই হচ্ছে নির্বাচন দলগুলোর অবস্থান। ফলে যদি আজকে দলগুলোর গণতান্ত্রিক কনস্টিটিউশন থাকতো, তাইলে আওয়ামী লীগ 3 মাস আগেই শেখ হাসিনাকে বাদ দিয়ে আরেকজন সভানেত্রী করতো, পার্লামেন্টারি পার্টির হেড সরাই দিত, শেখ হাসিনা তার পরিণতি তিনি বুক করতেন, দলটা থাকতে পারতো। এই যে এরা একজনের পিছে দাঁড়াইয়া পুরো সময়টা কাটাই দেয়, ও ডুবলে তো সবাইরে নিয়ে ডুবে। তো সে কারণে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের একটা বিরাট অবদান থাকা সত্ত্বেও তাদের এই খারাপ পরিণতি নিতে হয়েছে একটা অগণতান্ত্রিক সংবিধান এবং অগণতান্ত্রিক দল পরিচালনার কারণে। সব ভুলের দায়িত্ব একজনের, সব ক্রেডিট নেই একজন, এবং সে যখন পতন হয় পুরো দলের পতন হয়ে যায়। এখন নিষিদ্ধের কথা বলা হচ্ছে একজনের জন্য, কিন্তু মূলত ফলটা একজনের, তার অনেক দূষর আছে। ফলে দলগুলার কনস্টিটিউশন গণতান্ত্রিক করা এটা খুবই বড় একটা প্রয়োজন। এবং পার্লামেন্ট নির্বাচনে যে প্রার্থী হবে, উপজেলায় হবে, এগুলো তৃণমূল থেকে কিভাবে মনোনয়ন করবে সেটা একটা প্রক্রিয়া ঠিক করা খুব বেশি প্রয়োজন। যে তৃণমূল থেকে যেন প্রার্থীটা কনফার্ম হয়, সেটা দলের ভিতরে এটা করতে হবে। সংস্কারে যদি আপনি সময় নেন, তাইলে বেশি সময় নেওয়া উচিত দলগুলোর সংবিধান গণতান্ত্রিক করে। একবার তারা ক্ষমতায় আসলে নিশ্চয়ই তারা তাদের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করবে না, দলগুলোর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে হবে। সেখানে মহিলাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে, অন্যান্য পেশাজীবীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে, এবং নমিনেশনটা যেন সেভাবে আসে। কিন্তু আমি আবারও বলবো যে আনুপাতিক নির্বাচনের ব্যাপারে খুব চিন্তা করতে হবে যে কারো হাতে আপনি অনেকগুলা সিট, 100 সিট, 200 সিট, 50 সিট দিয়ে দিচ্ছেন কিনা, যে একটা দলের হাতে, যে কিন্তু গণতান্ত্রিক না, যে কিন্তু স্ট্যান্ডিং কমিটির মিটিং এ বলে আমাদের সব সিদ্ধান্ত চেয়ারপারসন নেবেন, তারা সর্বময় দিলাম, যে তার প্রেসিডিয়ামের মিটিং এ বলে সব সিদ্ধান্ত সভানেত্রী নেবেন। এটা প্রায় সব জায়গায় 2-1টা ব্যতিক্রম বাদে, যাদের একটু ব্যতিক্রম আছে তারা এখনো সেরকম পর্যায়ে যায় নাই। ডিসাইসিভ ফ্যাক্টর ভবিষ্যতে হলে হতে পারেন, এখনো হন নাই। এই জন্য আনুপাতিক নির্বাচন এটা আমার একটা উৎকণ্ঠা। এতে নির্বাচন প্রক্রিয়া কিছুটা মার্কার মধ্যে থাকলে নির্বাচনের দিন গোলযোগ কম হবে, মানুষের ডিসিশনটা ইজি হবে। কিন্তু পরে কি হবে এই একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে নির্বাচনে যে প্রশাসনিক ক্যাডার এখন পর্যন্ত যেটা রিফর্ম করে, এইটাকে সেবাদাতা, আমরা এটাতে এখনো তার একটা বস, যেটা স্যার বলছেন মাস্টার্স। তো এই যে প্রশাসনিক ক্যাডার, এটাও রিফর্মে আনা উচিত। আপনি ভারতে নির্বাচন ভালো হচ্ছে বা অন্যান্য দেশ হচ্ছে, তার প্রধান কারণ একটা নিরপেক্ষ ব্যুরোক্রেসি, একটা নিরপেক্ষ ল এনফোর্সিং এজেন্সি। এটা নির্বাচনী রিফর্মের মধ্যেই আনতে হবে। আমাদের যে ব্যুরোক্রেসি, এটা তো ইয়েসম্যান হয়ে যায়, এরা প্রমোশনের জন্য, ভালো পোস্টিং এর জন্য এরা উদর্গম হয়ে যায়, তার মধ্যে একটা পলিটিক্যাল মেরুকরণ থাকে। ফলে ব্যুরোক্রেসির যে আপনার একটা রিফর্ম, এটা খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এদের আমাদের ব্যুরোক্রেসিতে এবং একটা ফাংশনাল করা উচিত। আপনি চিন্তা করেন, আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেড একজন ডাক্তার না বা মেডিকেল এক্সপার্ট না, এটা কেন হবে? লাগলে আমরা কন্ট্রাক্ট বেসিসে দিব। এই রিফর্ম গুলো এখন করা উচিত। মন্ত্রণালয়গুলোর বিশেষ পদ, যেখানে বিশেষজ্ঞ সেবা দরকার, যেখানে ফাংশনাল পোস্ট করা উচিত।
সিঙ্গাপুরে অল্প বয়সের ছেলেরা মন্ত্রণালয়ের নেতৃত্ব দেয়, কন্ট্রাক্ট সার্ভিসে আসে, তার ক্যালিবার তার যোগ্যতার উপর নিচে এইসব প্রভিশন আস্তে আস্তে আনা উচিত। কেন একজন লোক সার্ভিসে দেখবে, গাধা হোক গরু হোক, যোগ্যতা থাকুক না থাকুক, ঢুকার পরে বছরের পর বছর ধরে সে সার্ভিস দিবে, বিভিন্ন পোস্টে যাবে, মন্ত্রণালয়ের হেড হবে, বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়, একজন জেনারেলিস্ট, সবগুলা জেনারেলিস্ট ছেলে পেলে সমস্ত টেকনিক্যাল মিনিস্ট্রি চালাচ্ছে। তার অধীনে টেকনিক্যাল লোক যারা, তারা নীতি নির্ধারণ নাই, তারা গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সিদ্ধান্তের মধ্যে নেই। সেজন্য আমার এখানে ভালো নির্বাচন করতে হলে প্রশাসনিক রিফর্মটা খুব ইম্পর্টেন্ট, প্রশাসনিক রিফর্মটা। আর তা না করা পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশনের লোকদের রিটার্নিং এবং স্ট্যান্ড রিটার্নিং অফিসার দিতে হবে। কোনোভাবেই ডিসিইউএনও দিয়ে নির্বাচন করাইলে যে দল যাবে, একটা নির্বাচন যদি কোনো মতো ভালো করে যায় এই সরকার, পরের গভর্নমেন্টে আরেক গভর্নমেন্ট আসতে আসতে কিন্তু এটা নানান সমস্যা হতে পারে। এই জন্য নির্বাচন কমিশনের নিজস্ব ক্যাডার সার্ভিস করা উচিত। আপনার যেভাবে জুডিশিয়াল সার্ভিস কমিশন হয়েছে, এখানে নির্বাচন ইলেকটোরিয়াল সার্ভিস কমিশন একটা করে, ভালো বেতনে ভালো ছেলেরা যাতে আসে, তাদের মধ্যে থেকে রিটার্নিং অফিসার দেওয়া হচ্ছে। এবং নির্বাচন সম্পর্কিত সমস্ত আপিল, নির্বাচনের মনোনয়নপত্র বিরুদ্ধে আপিল, যত আপিল, সেগুলো জুডিশিয়ারিতে চলে যাওয়া উচিত। কোনোভাবেই সেগুলাতে কোনো লেভেলে অ্যাডমিনিস্ট্রেশনের লোকদের রাখা আমি মনে করি যে সমীচীন হবে না। এর পাশাপাশি স্যার যেগুলো বলছেন ওগুলো তো করতে পারলে ভালো, চিন্তা নিয়ে করতে পারে যে 2.5 লাখ ইলেকট্রাল সেন্টার, গ্রোথ সেন্টারের মতো। তার আগ পর্যন্ত আমি মনে করি যে অবিলম্বে আইডিটা, ন্যাশনাল আইডি, যেটা নির্বাচন কমিশনে নিয়ে আসা উচিত, এবং ভোটার আইডি ন্যাশনাল আইডির মধ্যে একটা সমন্বয় করা উচিত, সমন্বয় করা উচিত। কিন্তু আমি শেষ এবং বেশি জোর দিব যে ব্যাপারে, হঠাৎ করে আপনি মকডালে উঠে একটা ভালো ন্যাশনাল ইলেকশন ইউ ক্যানট এক্সপেক্ট। আপনার এই জন্য অনেকগুলো পাঠশালা খুলতে হবে। আমাদের স্কুল পর্যায়ে বাচ্চাদের স্টুডেন্ট ক্যাবিনেট দরকার, কলেজে ছাত্র সংসদ দরকার, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ আইনে আসা হচ্ছে না, এগুলো নির্বাচন শুরু করা উচিত। এখনই উচিত তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি ইলেকশন দেওয়া। এই ছেলেরা যারা এত বড় বিপ্লব করছে তারা ভালো নির্বাচন করে দেখা। আমাদের এফবিসিসিআই ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন, অধিকাংশ ডাইরেক্টর বোর্ড গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করে, সুতরাং গভর্নমেন্টের লোক হয়, যেটা ইলেকশন শুরু করা উচিত, কারেকশন করা উচিত। ব্যবসায়ীদের বিভিন্ন সমিতি যেগুলোতে অনেকদিন ধরে ইলেকশন হচ্ছে না, বার যেগুলা বারের ইলেকশন আপনি জানেন গত 3 বছর সব বাতিল করে, সবগুলোতে আবার নির্বাচন দেওয়া উচিত। এই কালচারটা যদি আসে, বারে ভালো নির্বাচন হয়, ছাত্র সংসদে ভালো নির্বাচনের একটা কালচার, এটা আমি মনে করি জাতীয় নির্বাচনের আগে এখনই শুরু করে দেওয়া উচিত। একটা নির্বাচনী আবহাওয়া, মেজাজ, সবাই যদি কালচারটা আস্তে আস্তে রপ্ত করে, আপনি হঠাৎ করে একটা কঠিন পরীক্ষা জাতিকে ফেলে দিলে পারবেন না। এই যে নির্বাচন কোন লেভেলেই তো সঠিক নির্বাচন হয়নি। আমাদের সুপ্রিম কোর্ট বার আমি দেখছি পুলিশ গেছে, এক দলটা বাইর করে আরেক দল বলছে তোমরা ভোট নাও। আই ক্যান নেম দি পারসনস হু আর ইনভলভড। আমি ঢাকা বারে 2 বার ভোট দিতে গেছি, আমার রুমে 3 জন এসে ঢুকে গেছে, আমি ধমকায় বাইর করছি, বাইরে আসি, একজন হুমরা চুমরা দেখছে, বলছে আপনি, আমি একটু দেখতাম, ইউ আর নট এ মেম্বার অফ দি ইলেকশন কমিশন, আপনি দেখার কে? আপনি তো ঢাকা বারে ইলেকশনের মেম্বার না। তারাই সারা দেশে গুলা করছে। আপনি জাতীয় নির্বাচনের আগে সমস্ত বারে সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচন দেওয়া উচিত। এই ছাত্ররা যারা এই কিছুদিন আগে কাজ করছে, তাদের ছাত্রদের নেতৃত্বে আসা উচিত, তার বিশ্ববিদ্যালয়ে একটা নেতৃত্ব দিয়ে তার যোগ্যতা অর্জন করা উচিত। এরা যদি রাজনৈতিক দল করতে চায় আর ছাত্র সংসদের অভিজ্ঞতা না থাকবে, দে উইল বি ওয়ার্স্ট টাইপ অফ পলিটিক্যাল লিডার। তাকে ছাত্রদের আগে তার নিজের ক্যাম্পাসে পপুলার হতে হবে, তাকে নিজের ক্যাম্পাসে সবাই আস্থাভাজন হতে হবে, গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে। নির্বাচন ইজ নট অনলি এ ইলেকশন ইন দ্য টপ or in the bottom like UP and উপজেলা নির্বাচন ইজ দ্য কালচার। আমি বলবো সমস্ত ফ্ল্যাটের যে আবাসিক সমিতি, সেগুলো তো পরীক্ষামূলক ভাবে সার্বজনীন নির্বাচনে ফ্ল্যাটের সভাপতি হোক, তাহলে কি ফ্ল্যাটের কালচার সব জায়গায়। আপনি তো কোথাও নির্বাচন দিচ্ছেন, আশা করতেছেন জাতীয় নির্বাচন ভালো হবে। এই জন্য আমি সরকারকে বলবো, শিক্ষা উপদেষ্টা যিনি আছেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, যদি তার কানে পৌঁছে, আপনি তাড়াতাড়ি সমস্ত ছাত্র সংসদ নির্বাচন, এখানে তো ভোটার লিস্টের ঝামেলা নাই, সব জায়গায় বিসি নিয়োগ হয়ে গেছে, এবং পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট কাউন্সিল, স্কুলের স্টুডেন্টস কাউন্সিল, সব জায়গায় এগুলো শুরু করেন, হতে থাকুক। এটা যদি 1 বছর চলে, তারপর জাতীয় সংসদ নির্বাচন আসে, আমাদের একটা কালচার হবে। বারগুলিতে কোনো নির্বাচন অনেকদিন হয় না, সেখানে নির্বাচন আমরা দিতে পারি, ব্যবসায়ী সমিতিগুলোতে আমরা নির্বাচন দিতে পারি। একটা কালচারের মধ্যে যাইতে হবে যে আমি যদি কোনো নেতৃত্ব দিতে হয়, আমাকে আস্থা অর্জন করতে হবে। আস্থা অর্জন করতে গেলে একটা জবাবদিহিতা তৈরি হয়, নিজেকে
সামলাতে হয়, সংযত রাখতে হয়, আমি মনে করি সেভাবেই আসবে। এই কালচারটা, নির্বাচনের কালচারটা বুঝতে হবে। কোন সরকার এই যে মানে ছাত্র সংঘ নির্বাচন গুলা দেয়নি, তাহলে আমানুল্লাহ আমানদের পরে, সুলতান মনসুরদের পরে দলগুলোতে কিন্তু ভালো নেতা তৈরি হয় নাই। এখন যারা বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃত্ব, এদের নামে অনেক বদনাম, কারণ এদের তো আস্থা অর্জন করতে হয় না। এদের ছাত্রদের আস্থা অর্জনের এবং ক্যাম্পাসে ভালো ইমেজ তৈরি করার কোনো প্রয়োজন নাই। আমি দেখছি ছাত্র সংগঠনের নেতা বিশ্ববিদ্যালয় এলাকাতে যাওয়ার সময় আগে পিছে 100-150 গাড়ি লইয়া যায়। আমি একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিং এর নিচে আখতারুজ্জামান বিয়া 22 চালককে দাঁড়াই থাকতে দেখলাম, তার অফিসারদের নিয়ে। আমি বললাম, আপনি এখানে দাঁড়াই রয়েছেন কেন? উনি বললো, আমাদের মানে ছাত্র সংগঠনের নতুন নেতারা আসবে, তাদের রিসিভ করবো। A vice chancellor of an university standing like a beggar in front of his room to receive the newly elected leaders of a student party. তো সুতরাং সেখানে আমি এই নূর আসছিল বিপি ইলেকশন করে। তো এই জন্য আপনাকে এগুলাতে গুরুত্ব দিতে হবে। এটা একটা ওভারঅল কালচারে পরিণত নির্বাচন। ছোট ছোট নির্বাচনের মাধ্যমে আপনি নিজেকে তৈরি করবেন, নির্বাচনকে মানার কালচার তৈরি করবেন, নির্বাচনী প্রক্রিয়া জানার কালচার তৈরি করবেন, তাহলে আমি মনে করি আখেরে আমাদের একটা লাভ হবে। কিন্তু স্যার যেটা বলছেন, একটা সারা দেশে 2.5 লাখ করার, এটা যদি প্ল্যান করে দীর্ঘমেয়াদে করতে পারে, এটা যদি একটা ইলেকশন ক্লাব, এটা আমাদের একটা মডেল হবে। করতে পারলে এটা অত্যন্ত এক্সেলেন্ট হবে। পুরো আলোচনাটাই আমি এন্ডোর্স করি। স্যারের সাথে আমার ডিফারেন্স রইল আনুপাতিক নির্বাচন নিয়ে। পরের আলোচনা আমি শুনবো ওনার জবাবটা আর কি। আমি কিছু উৎকণ্ঠা প্রকাশ করলাম। তো সিএনসির পক্ষ থেকে স্যার সবাইকে ধন্যবাদ। আমি এখানে যদি সিএনসি সময় থাকে, তাহলে আমি বদরুদ্দোজার প্রশ্নটার একটা প্রশ্নের উত্তর দিতে পারি। রবিবারের দিন ঠিক আছে, থ্যাংক ইউ। ওটারও উত্তর আমার লেখার মধ্যে, এটারও উত্তর আছে। আমার একটা লেখা পত্রিকাতে গেছে, কিভাবে ওটা হবে। আপনি যেটা উৎকণ্ঠা, এটা সবারই উৎকণ্ঠা। আমরা একটা শিখে নিয়েছি যে একটা এলাকার জন্য ওই পার্লামেন্টের সদস্য থাকতে হবে। পার্লামেন্টের সদস্য যতদিন এলাকার জন্য রাখবেন, ওদিন মতো তার চারিত্রিক উন্নয়নের ধারা থাকবে না। তাকে লেখাপড়া করতে হবে, তাকে আইন প্রণয়নের জন্য নিজেকে উৎসাহ করতে হবে, পার্লামেন্টে গিয়ে তার এই অবস্থাটা তৈরি করতে হবে। যে সবগুলোর উত্তর আমার ওটার মধ্যে আছে। ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে রবিবার দিন আপনাদের কথার উত্তর দেবো। এই বলে সবাই অবশ্যই জুম্মার নামাজও আছে। আগামী রবিবারে এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব হবে ইনশাল্লাহ। সেই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আলোচনা আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।